আজকে অ্যালকিনের ক্লাস 2 করব। আগের দিন আমরা প্রপার্টি স্টার্ট করে ফেলেছিলাম, মানে প্রিপারেশন করে প্রপার্টি স্টার্ট করে ফেলেছিলাম, দুটো রিয়াকশনও দেখে ফেলেছিলাম। আজকে তাও আরেকবার অ্যালকিনের রিয়াকশন একদম প্রথম থেকে স্টার্ট করছি, ঠিক আছে? প্রথম থেকে অ্যালকিনের রিয়াকশন স্টার্ট করতে গেলে প্রথম আমাদের যেটা ভাবতে হবে যে প্রপার্টিজ অফ অ্যালকিন। যখনই আমরা অ্যালকিনের রিয়াকশন নিয়ে ভাবতে যাব, অ্যালকিন কেমন, কি, কার সঙ্গে কিভাবে রিয়াকশন করে, সেই একটা বেসিক সেন্স আমাদের ভেবে রাখতে হবে। কিরকম ফার্স্ট দেখব যে অ্যালকিনে যদি 1 থেকে 4টে কার্বন থাকে তাহলে তারা গ্যাসিয়াস স্টেটে থাকবে। যদি 5 থেকে 16টা কার্বন থাকে তাহলে সেটা লিকুইড স্টেটে থাকবে। আর যদি 17 বা তার বেশি কার্বন থাকে তাহলে তারা কি হবে? সলিড স্টেটে থাকবে। পারফেক্ট। অ্যালকিন জেনারেলি কি হয়? অ্যালকিনরা জেনারেলি কি হয়? নন পোলার হয়, তাই? তারা কি হয়? নন পোলার সলভেন্টে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড আর বেনজিন, কি হবে? এতে কি হবে? সলুবেল হবে। পারফেক্ট। কার্বন টেট্রাক্লোরাইডে কি হবে? অ্যালকিনরা সলুবেল হবে। পারফেক্ট। অ্যালকিনরা জেনারেলি কি রিয়াকশন করে? অ্যাডিশন রিয়াকশন করে। কেন অ্যাডিশন রিয়াকশন করবে? পাই বন্ড যেটা আছে, পাই বন্ডটা ব্রেক করবে। পাই বন্ড ব্রেক করে যাদের মধ্যে পাই বন্ড হয়েছিল তাদের একটা একটা করে বন্ড ফ্রি হবে। ফ্রি হয়ে কি হবে? যে অ্যালকিনরা কি করছে? যে একটা অ্যাডিশন রিয়াকশন হচ্ছে, মানে অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করছে। পারফেক্ট। কিভাবে হয় বা কি ধরনের অ্যাডিশন হয়? ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয় না নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, সেটা আমরা জানি। ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে না নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে সেটা আমরা জানি। কিভাবে জানি? দেখ, লক্ষ্য কর। আমরা এটা জানি যে CH2 ডাবল বন্ড CH2 এর কাছে কোনো পোলারিটি নেই। দেখ, দুটোর মধ্যে বন্ডিং কানেক্টিভিটি সেম অ্যাটমের সঙ্গে সেম অ্যাটম বন্ড ফর্ম করে আছে, কোনো পোলারিটি নেই। পারফেক্ট। যদি পোলারিটি না থাকে কি হয়? যে এর সামনে যদি ইলেকট্রোফাইল আসে তার ফলে কি হবে? এর মধ্যে একটা পোলারিটি জেনারেট হবে, তাই না? এর মধ্যে একটা পোলারিটি জেনারেট হবে, একটা কার্বন পজিটিভলি চার্জড হবে, একটা কার্বন নেগেটিভলি চার্জড হবে। আমরা দেখি যে এটা যেহেতু সিমেট্রিক্যাল অ্যালকিন, তাই জন্য কি হবে? যে কোনো কার্বন একটা পজিটিভ, যে কোনো কার্বন একটা নেগেটিভ তৈরি হবে। কোনো প্রায়োরিটি নেই যে না এই কার্বনকেই পজিটিভ তৈরি হতে হবে, এই কার্বনকেই নেগেটিভ তৈরি হতে হবে, এরকম কোনো প্রায়োরিটি নেই। যে কোনো কার্বন, এর মধ্যে একটা কার্বন প্লাস ডেল্টা, একটা কার্বন মাইনাস ডেল্টা, এইভাবে আমরা কি করি? যে পোলারিটিটা দেখি। পারফেক্ট। এবং কি হয় এর ফলে কি হচ্ছে? যে এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে এই ই প্লাসকে অ্যাকসেপ্ট করছে। পারফেক্ট। কি? এই কার্বন ভায়া গিয়ে কি হবে? এই ই প্লাসকে অ্যাকসেপ্ট করবে। তার ফলে কি হবে? দেখ, লক্ষ্য কর। CH2 বন্ড CH2 দুটো ইলেকট্রন ছিল, ই প্লাস হয়ে আছে। পারফেক্ট। এই ইলেকট্রনটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা কি হচ্ছে? এই কার্বন থেকে শিফট হচ্ছে কার কাছে? এই ই প্লাসের কাছে। তাহলে এর কাছ থেকে ইলেকট্রন যেহেতু চলে গেল, তাই জন্য এই কার্বনটা কি প্লাস চার্জ খেলো। আর এই ই প্লাসের কাছে ইলেকট্রন যেহেতু পেলো, তাই জন্য কি ইটা নিউট্রাল হয়ে গেল, এইটার সঙ্গে এটা বন্ড ফর্ম করলো। তাহলে ফার্স্ট স্টেপ ক্লিয়ার। সেকেন্ড স্টেপে কি হয়? এই যেই প্লাস চার্জ হয়ে আছে এর সঙ্গে একটা নিউক্লিওফাইল এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাচড হয়, হলে কি হবে? CH2 বন্ড CH2, এখানে একটা ইলেকট্রোফাইল অ্যাটাচ হয়েছে আর এখানে একটা নিউক্লিওফাইল অ্যাটাচড হয়ে যাবে। এইভাবে বেসিক একটা মেকানিজম হয়। এইভাবে একটা মেকানিজম হয়। পারফেক্ট। এই যে মেকানিজমটা হয়েছে, এটা হচ্ছে কি সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে আমার এটা ভাবনা। সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে এইভাবে মেকানিজম হচ্ছে। পারফেক্ট। এটাই যখন আনসিমেট্রিক্যাল অ্যালকিন হবে, কি হবে? আনসিমেট্রিক্যাল অ্যালকিন। ধর, আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে কি? যেখানে ডাবল বন্ডের বোথ সাইড নাম্বার অফ কার্বন অ্যাটম ডিফারেন্ট। এখানে যেহেতু কার্বন অ্যাটম সেম ছিল, তাই জন্য হাইড্রোজেনটাও বোথ সাইড কি ছিল রে? সেম ছিল। বাট এখানে যেহেতু ডিফারেন্ট কার্বন অ্যাটম, তাই জন্য কি এই কার্বনে দেখ একটা হাইড্রোজেন আছে,
এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এই ধরনের অ্যালকিনকে আমরা বলি কি আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এবার কোশ্চেন হচ্ছে যে এর কাছে যদি ইলেকট্রোফাইল আসে তাহলে এর মধ্যেও তো একটা পোলারিটি জেনারেট হবে, কোন কার্বনটা পজিটিভলি চার্জড হবে কোন কার্বনটা নেগেটিভলি চার্জড হবে সেটা আমাকে বুঝতে হবে। পারফেক্ট, সেটা কিভাবে বুঝবো যে কোন কার্বন পজিটিভলি চার্জড হবে কোন কার্বন নেগেটিভলি চার্জড হবে বা এর প্রোডাক্ট কি হবে সেটা কি করে বুঝবো? পারফেক্ট, সেটা আমাদের শিখতে হবে এই মেকানিজম করতে গেলে। পারফেক্ট, তাহলে ফার্স্ট আমরা কি ভাবছি, দেখ আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমরা জানি না, সেই অবস্থায় কি ইলেকট্রোফাইল যদি আসে তাহলে এই কার্বনটা আমি ধরে নিচ্ছি এটা প্লাস ডেল্টা এটা মাইনাস ডেল্টা হবে। এখন কোশ্চেন হচ্ছে কিছু জানি না, সেই অবস্থায় ভাবছি, তার মানে কি হবে এর উল্টোটাও হতে পারে। আরেকটা কেস, একটা এটা করছি এটা প্লাস ডেল্টা এটা মাইনাস ডেল্টা, আর আরেকটা কেস করছি যেখানে কিনা CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এটা মাইনাস ডেল্টা এটা প্লাস ডেল্টা। পারফেক্ট, এর সামনে যে ইলেকট্রোফাইল এলো সঙ্গে সঙ্গে এইরকম পোলারিটি জেনারেট হলো। এবার কোশ্চেন হচ্ছে এই যেই পোলারিটি জেনারেট হচ্ছে তার ফলে আমি অ্যাটাচ করাই, হ্যাঁ ই প্লাসকে অ্যাটাচ না করিয়ে জেনারেলি কি হয় যে দেখ মাইনাস চার্জ যেই দিকে হয় ইলেকট্রন পেয়ারটা কি হবে সেই কার্বনে শিফট হবে, তাই না? আমরা তো জানি মাইনাস চার্জ যেইটা হবে পোলারিটি জেনারেট হয়েছে মানে কি ওই ইলেকট্রন পেয়ারটা ওই কার্বনে শিফট হবে। পারফেক্ট, তাহলে ওই কার্বনে যদি শিফট হয় তাহলে কি হবে CH3 বন্ড CH বন্ড CH2 এই দুটো ইলেকট্রন কি হবে একটা ইলেকট্রন কার্বন নিজের কাছে রাখবে আর একটা এই কার্বন থেকে ইলেকট্রন এই কার্বনে গিয়ে এটা মাইনাস চার্জ খেলো এই কার্বনটা প্লাস চার্জ খেলো, এই একটা কেস হবে। আরেকটা কেস দেখ লক্ষ্য কর, এই ইলেকট্রন পেয়ারটা কি হবে এই দিকে শিফট হবে, যেহেতু এই দিক থেকে মাইনাস চার্জ ধরেছি তাহলে এই দিকে শিফট হবে, তাহলে কি হবে যে CH3 বন্ড CH বন্ড CH2 এই ইলেকট্রন পেয়ার এই কার্বনের একটা নিজের ইলেকট্রন এই কার্বন থেকে একটা পেলো, তাই জন্য এই কার্বনটা মাইনাস চার্জ এই কার্বনটা প্লাস চার্জ হলো। তাহলে দেখ লক্ষ্য কর দুটোতেই যেটা তৈরি হয়েছে একটা কি কার্বো ক্যাটায়ন তৈরি হয়েছে আর একটা কি কার্বো অ্যানায়ন তৈরি হয়েছে, তাই না? তাহলে তোকে বুঝতে হবে কোনটা মানে কোন পোলারিটিটা হবে জেনারেলি এবং কোন ভাবে ইলেকট্রনটা শিফটিং হবে সেটাকে জানতে হবে যে এই পাথওয়েতে আমরা রিয়াকশন করব না এই পাথওয়েতে আমরা রিয়াকশন করব, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। সেটা কিভাবে সিলেক্ট করি আমরা সিলেক্ট করি সেইটা হচ্ছে যে স্টেবিলিটির ওপর বিচার করে। কিসের ওপর বিচার করে? স্টেবিলিটির ওপর। যেহেতু এখানে কার্বো ক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন তৈরি হয়েছে তাই জন্য আমাকে কি করতে হবে কার্বো ক্যাটায়ন আর কার্বো অ্যানায়নের স্টেবিলিটি সম্পর্কে একটু আইডিয়া ক্লিয়ার করতে হবে। একটু লক্ষ্য করে দেখ কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি জানি, কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি CH3 প্লাস চার্জ এটাকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন, CH3 CH2 প্লাস চার্জ এটাকে বলা হয় ইথাইল কার্বোক্যাটায়ন, CH3 CH CH3 প্লাস চার্জ এটাকে বলা হয় আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, আর CH3C CH3 প্লাস চার্জ এটাকে বলা হয় টার্ড বিউটাইল কার্বোক্যাটায়ন। দেখ চিন্তা কর এই কার্বনটার সঙ্গে একটা কার্বন লেগে আছে তাহলে এটাকে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা ইথাইল কার্বোক্যাটায়নকে কি বলেছে প্রাইমারি কার্বোক্যাটায়ন একটা। দেখে এই কার্বনের সঙ্গে কি দুটো কার্বন লেগে আছে তাহলে তাকে আমরা বলি কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটার সঙ্গে 3টে কার্বন লেগে আছে তাহলে এটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? তাহলে যেটাকে আমরা প্লাস চার্জ ধরি সেই কার্বনটাকেই আমরা কি ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করি, তার পাশের কার্বনকে বলি আলফা কার্বন। তাহলে প্রথম মিথাইলে কোনো আলফা কার্বন নেই, তাহলে এখানে আলফা কার্বনের সংখ্যা কটা রে? দুটো। এখানে আলফা হাইড্রোজেন এই আলফা কার্বনের সংখ্যা কটা? 3টে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এটাকে আমরা দুভাবে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দুভাবে আমরা বিচার করি, তাই না? একটা হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন এফেক্ট দিয়ে। পারফেক্ট, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কি? দেখ এখানে একটা CH3 গ্রুপ আছে, CH3 গ্রুপ কি করে ইলেকট্রন
পুশ করে, মানে কি প্লাস আই এফেক্ট শো করে, তাই না? তাহলে CH3 গ্রুপ, একটা CH3 গ্রুপ ইলেকট্রন পুশ করছে, তাহলে ইলেকট্রন যদি পুশ করে তাহলে কি হবে, এই প্লাস চার্জটা কি হবে, স্টেবল হবে। তাহলে এখানে একটা CH3 গ্রুপ ইলেকট্রন পুশ করছিল, তাহলে প্লাস চার্জটাকে স্টেবল করছে। তাহলে এখানে দুটো CH3 গ্রুপ যদি পুশ করে রে, প্লাস চার্জটা আরো বেশি স্টেবল হবে। এখানে যদি তিনটে CH3 গ্রুপ পুশ করে তাহলে কি হবে রে, প্লাস চার্জটা আরো বেশি স্টেবল হবে। পারফেক্ট, বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, যত মিথাইল থেকে ইথাইল, আইসোপ্রোপাইল বা টার্ট বিউটাইল যাচ্ছে, তত কি হচ্ছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। স্টেবিলিটি কি করছে, ইনক্রিজ করছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এবার এবার আর একটা জিনিস দিয়ে আমরা বলি যে দেখ, এর কাছে কি আলফা কার্বন নেই, তাহলে আলফা হাইড্রোজেন কত, 0। এখানে কি আলফা হাইড্রোজেন কটা হবে রে, আলফা কার্বন একটা, তাহলে আলফা হাইড্রোজেন কত রে, 3টে লেগে আছে ওর সঙ্গে, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে কটা, 3টে। এটার আলফা কার্বন দুটো, তাহলে আলফা হাইড্রোজেন কটা হবে, 3টে 6টা। তাহলে এখানে আলফা কার্বন 3টে, তাহলে আলফা কার্বনের সঙ্গে লেগে থাকা হাইড্রোজেনই আলফা হাইড্রোজেন, তাহলে কটা, 3টে। তাহলে কি হবে, আলফা হাইড্রোজেনের সংখ্যা 9টা। আমরা কি জানি, আলফা হাইড্রোজেন যত বাড়বে, নো বন্ড রেজোন্যান্স তত বাড়ে, তত কি হয়, কার্বোক্যাটায়ন ফ্রি র্যাডিক্যাল এদের স্টেবিলিটি কি হয়, তত কি হয়, বাড়ে, তাই না? তার মানে কি হবে, যে এটার থেকে নো বন্ড রেজোন্যান্স কি এর বেশি হবে, 3টে আলফা হাইড্রোজেন আছে, তার থেকে বেশি আলফা হাইড্রোজেন এর আছে, তাহলে কি নো বন্ড রেজোন্যান্স আরো বেশি, তার থেকে বেশি হাইড্রোজেন আলফা হাইড্রোজেন এর আছে, তাহলে কি হবে, নো বন্ড রেজোন্যান্স আরো বেশি। তার মানে কি হচ্ছে, স্টেবিলিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। আমরা জানি এইভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হয়। পারফেক্ট। আরেকটা জিনিস লক্ষ্য কর, কার্বানায়ন যদি দেখি আমরা, তাহলে এখানে CH3 মাইনাস চার্জ, এটা মিথাইল কার্বোয়ানায়ন, CH3 বন্ড CH2 মাইনাস চার্জ, এটা ইথাইল কার্বোয়ানায়ন, যেহেতু একটা কার্বন লেগে আছে তাই জন্য এটাকে আমরা বলি কি 1 ডিগ্রি কার্বোয়ানায়ন। CH3 বন্ড CH3 মাইনাস চার্জ, এটাকে বলা হয় আইসোপ্রোপাইল কার্বোয়ানায়ন। আর যদি এটা CH3 বন্ড CH3 এটা হচ্ছে মাইনাস চার্জ, এটাকে বলা হয় টার্ট বিউটাইল কার্বোয়ানায়ন। তাহলে কি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা কি হবে, 3 ডিগ্রি কার্বোয়ানায়ন। এবার লক্ষ্য কর যে দেখ, CH3 গ্রুপ দেখ, এখানে কি একটা CH3 গ্রুপ আছে, CH3 গ্রুপ কি করছে, পুশ করছে ইলেকট্রন, একই কার্বনে ইলেকট্রন ডেনসিটি বেশি। পারফেক্ট। তাহলে কি হচ্ছে দেখ, যে আরো ইলেকট্রন পুশ করছে, তাহলে কি হবে রে, আনস্টেবল হয়ে যাবে, তাই না? তাহলে একটা CH3 গ্রুপ যেটা পুশ করছে, তাহলে কি এটার থেকে এটা কি হবে, আনস্টেবল। এখানে কি দুটো CH3 গ্রুপ পুশ করছে ইলেকট্রন, তাহলে কি আরো আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে প্লাস আই এফেক্ট যদি বাড়ে, তাহলে কার্বোঅ্যানায়নের স্টেবিলিটি কি হবে, কমে। আর প্লাস আই এফেক্ট যদি বাড়ে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হয়, বাড়ে। পারফেক্ট। তাহলে সেখানের ক্ষেত্রে কি হবে, যে এখানে 3টে CH3 গ্রুপ পুশ করছে, তার মানে কি হবে, সব থেকে কম স্টেবল, তার থেকে বেশি স্টেবল এটা, তার থেকে বেশি স্টেবল এইটা, তার থেকে বেশি স্টেবল এটা। তাহলে কি হচ্ছে, যত 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রির দিকে যাচ্ছে, কার্বোঅ্যানায়নের স্টেবিলিটি কি হয়, কমতে থাকে। আর যত 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রির দিকে যাচ্ছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হয়, বাড়তে থাকে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এবার বলবি আমি কম্পাউন্ডের মধ্যে বুঝবো কি করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তুই দেখ, যে কার্বনে প্লাস চার্জ লেগে আছে, সেই কার্বনে যদি দুটো হাইড্রোজেন লেগে থাকে, তাহলে তাকে আমরা বলবো 1 ডিগ্রি। যদি একটা হাইড্রোজেন লেগে থাকে, তখন তাকে বলবো 2 ডিগ্রি। আর যদি হাইড্রোজেন না লেগে থাকে, তখন তাকে আমরা বলবো কি 3 ডিগ্রি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এবার সিলেক্ট কর, এখানে যে দুটো কার্বন তৈরি হয়েছে, তাহলে এইটাকে আমরা কি বলি রে, দেখ একটা হাইড্রোজেন লেগে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা হাইড্রোজেন লেগে থাকলে 2 ডিগ্রি, তাহলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটাকে যদি দেখি আমরা, তাহলে এটাকে কি বলবো, 1 ডিগ্রি কার্বনায়ন। কারেক্ট। এটার ক্ষেত্রে চিন্তা কর, প্লাস চার্জ, এটা কি দুটো হাইড্রোজেন লেগে আছে, তাহলে কি হবে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটার ক্ষেত্রে কি দেখ, কটা হাইড্রোজেন লেগে আছে, একটা, তাহলে এটাকে কি বলবো, 2 ডিগ্রি
কার্বন আয়ন, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এবার তুই চিন্তা করে দেখ, যদি কার্বোক্যাটায়নের রেসপেক্টে দেখিস, কার্বোক্যাটায়ন এটা কত 2 ডিগ্রি, আর এটাই কি তৈরি হয়েছে 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে কে বেশি স্টেবল রে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাহলে সেইটার দিক থেকে স্টেবিলিটির দিক থেকে এগিয়ে আছে কে? এইটা এগিয়ে আছে, পারফেক্ট। এর পরেরটা ভাব, কার্বো অ্যানায়ন দিয়ে যদি ভাবিস তাহলে কি হচ্ছে দেখ, এটাকে কি 1 ডিগ্রি বলবো আর এটাকে কি বলবো 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন, তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বো অ্যানায়নের মধ্যে 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন বেশি স্টেবল, তাহলে সেটার দিক থেকেও কি এটাই এগিয়ে আছে, পারফেক্ট। তাহলে কি আমরা জেনারেলি এইভাবে কি হবে শিফটিং করব না, তাহলে আমার টার্গেট হবে কি একটা দেখ, কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাকে ভালো করে লক্ষ্য করে দেখ, যে কার্বনে প্লাস চার্জ লেগে আছে সেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা যত কম হবে, যে কার্বনে প্লাস চার্জটা লেগে আছে, এখানে দেখ 3টে হাইড্রোজেন আছে, এখানে কটা হাইড্রোজেন আছে 2টো হাইড্রোজেন আছে, এখানে দেখ কটা হাইড্রোজেন আছে 1টা হাইড্রোজেন আছে, তাই না? যে কার্বনে প্লাস চার্জ লেগে আছে এখানে দেখ একটাও হাইড্রোজেন নেই, তার মানে কি যে কার্বনে প্লাস চার্জ লেগে আছে, যেটাই কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটাই কি কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, তাই না? তাহলে কম সংখ্যক যেখানে হাইড্রোজেন থাকবে সেখানে আমরা প্লাস চার্জ তৈরি করব, কারণ কি সেখানে প্লাস চার্জ বেশি স্টেবল, পারফেক্ট। আর যেখানে কিনা বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, দেখ এখানে 3টে, দেখ আস্তে আস্তে হাইড্রোজেন সংখ্যা কমছে, স্টেবিলিটিও কি হয়ে যাচ্ছে কমছে, তাহলে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে কি করব আমরা কার্বো অ্যানায়ন তৈরি করব। তার মানে কি আনসিমেট্রিক্যাল কেস যখন তোর কাছে আসবে, সিমেট্রিক্যালে কি হবে দুদিকেই কার্বন সংখ্যা সেম, মানে কি হাইড্রোজেন সংখ্যাও দুদিকে সেম হবে, তার মানে কি যে কোনো একটা পজিটিভ হয়ে গেল যে কোনো একটা নেগেটিভ হয়ে গেল, ভাবতে কোনো প্রবলেম নেই। বাট যখনই আনসিমেট্রিক্যাল কেস আসবে তখনই দেখবি একদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে আর একদিকে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে। আনসিমেট্রিক্যাল কেস মানে কি হবে, একদিকে হাইড্রোজেন সংখ্যা কম একদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি, তার মানে যেদিকে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে প্লাস চার্জ তৈরি হবে, আর যেদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে মাইনাস চার্জ তৈরি হবে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? তাহলে প্রপার যদি আমি মেকানিজম ভাবি তাহলে এইভাবে জিনিসটাকে ভাবতে পারছি, দেখ তো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এর একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এর কাছে যদি একটা ইলেকট্রোফাইল আসে তাহলে ইলেকট্রোফাইলটা কিভাবে ব্রেক করবে, কিভাবে ব্রেক করবে, কি হবে ইলেকট্রোফাইলটা আসার ফলে পাই বন্ডটা কিভাবে ব্রেক করবে, কিভাবে পোলারিটি জেনারেট করবে, পোলারিটি জেনারেটে আমরা ভাববো কি যে একটা প্লাস ডেল্টা তৈরি হবে একটা মাইনাস ডেল্টা তৈরি হবে, প্লাস ডেল্টা কোথায় তৈরি হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, দেখ আনসিমেট্রিক্যাল কেস মানে কি একদিকে হাইড্রোজেন সংখ্যা কম একদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি, যেদিকে হাইড্রোজেন সংখ্যা কম সেদিকে প্লাস ডেল্টা, যেদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি সেদিকে কি হবে মাইনাস ডেল্টা, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? পারফেক্ট, বুঝতে পারছি? তাহলে যদি সেটাই হয় তাহলে এই ইলেকট্রন পেয়ারটা যাচ্ছে ই প্লাস কে গিয়ে ধরতে, তার মানে দেখ লক্ষ্য কর CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 ই প্লাস অ্যাটাচড হবে, তাই না? তার মানে কি এই দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কার ইলেকট্রন, এই কার্বনের নিজের ইলেকট্রন, আর এই কার্বনের ইলেকট্রনটা ডাইরেক্টলি শিফট হচ্ছে কার কাছে ই প্লাসের কাছে, তাহলে এই কার্বন প্লাস চার্জ খাচ্ছে আর এইখানে ইলেকট্রন পাচ্ছে বলে ই প্লাসের প্লাস চার্জটা নিউট্রাল হচ্ছে, এই একটা বন্ড ফর্ম করলো, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এইভাবে আমরা অ্যাডিশন করব, তাহলে এর পরের স্টেপে কি হবে নিউক্লিওফাইল এসে অ্যাটাচড হয়ে যাচ্ছে, তার ফলে কি হবে CH3 বন্ড CH বন্ড CH2, এখানে একটা হাইড্রোজেন, এখানে এখানে একটা ইলেকট্রোফাইল আর এখানে একটা নিউক্লিওফাইল অ্যাড হলো। যেহেতু আগে ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে তার মানে কি অ্যালকিনরা কি ধরনের অ্যাডিশন রিয়াকশন পছন্দ করছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন পছন্দ করছে। কেন? তার কারণ তার কাছে পোলারিটি ছিল না, ইলেকট্রোফাইল এসে তার মধ্যে পোলারিটি জেনারেট করছে, আর পোলারিটি জেনারেট করার টাইমে শুধু দেখতে হবে আচ্ছা কার মধ্যে পোলারিটি জেনারেট করছে, সিমেট্রিক্যাল অ্যালকিনে না আনসিমেট্রিক্যাল অ্যালকিনে। যদি সিমেট্রিক্যাল অ্যালকিনে হয় তাহলে যে কোনো একটা প্লাস ডেল্টা যে কোনো একটা মাইনাস ডেল্টা হবে, আর যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয় যেখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখানে প্লাস চার্জ বেশি স্টেবল, তাই জন্য সেখানে প্লাস ডেল্টা তৈরি হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে কি হবে মাইনাস ডেল্টা তৈরি হবে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? প্রপার মেকানিজম বুঝতে পারছিস? যদি তুই এটা বুঝতে পেরে যাস এইখানে এই অ্যালকিনের রিয়াকশানে ম্যাক্সিমাম রিয়াকশানই কি হবে পাই বন্ড ব্রেক করে এরকম অ্যাডিশন রিয়াকশন হবে। সুতরাং প্রপার যদি এটা তুই বুঝতে পেরে যাস তোর ভাবতে কোনো প্রবলেম হবে না, পারফেক্ট।
এই জিনিসটাকে একটু ভালো করে যদি আরেকবার দেখিস, এটাই আমরা পরে পড়বো মার্কোনিকভ রুল দিয়ে। এটাকেই আমরা পড়বো হচ্ছে মার্কোনিকভ রুল দিয়ে। পারফেক্ট। মার্কোনিকভ রুল, মার্কোনিকভ রুল, এই মার্কোনিকভ রুল বলছে যে যেখানে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, দেখ যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন অর ইলেকট্রো পজিটিভ গ্রুপ অ্যাড হবে। বলছে কেন রে, কেন? কারণ তো তোরা জানিস, তার কারণ যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, তাই না? সেখানে নেগেটিভ চার্জ বেশি স্টেবল, তাহলে সেখানে কি হবে? পজিটিভ চার্জ ঢুকবে অথবা হাইড্রোজেন ঢুকবে, হাইড্রোজেন তো পজিটিভ চার্জ, তাই না? তাহলে কি হবে? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে নেগেটিভ চার্জ তৈরি হয়, তাই জন্য সেখানে কি হয়? হাইড্রোজেন বা ইলেকট্রো পজিটিভ গ্রুপ ঢুকবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে রে? ইলেকট্রো পজিটিভ চার্জ তৈরি হবে, তাই জন্য কি হবে? সেখানে নেগেটিভলি যারা আছে, মানে কি হবে? যেখানে কিনা বিআর মাইনাস বা কোনো নেগেটিভ গ্রুপ সেখানে কি হবে? অ্যাড হবে। তার মানে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে? নেগেটিভ চার্জ বেশি স্টেবল, ওখানে পজিটিভরা এন্টার করবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে? সেখানে কি হবে? পজিটিভ চার্জ তৈরি হবে, তাই জন্য সেখানে কি হবে? নেগেটিভরা অ্যাটাচড হবে। কারেক্ট মানতে কোনো সমস্যা? এটাই হচ্ছে মার্কোনিকভ রুল। আমরা পরে দেখব কেন, সেটা শিখে গেলাম। আচ্ছা, আপাতত রিয়াকশন ক্লিয়ার এই পর্যন্ত, বুঝতে পারছি? তাহলে আমরা এবার রিয়াকশানে ঢুকছি। ফার্স্ট রিয়াকশন আমরা করতে যাচ্ছি। Describe the important reaction of alkene. Addition of hydrogen, catalytic hydrogenation বলি আমরা এটাকে। অ্যালকেনে করেছি এই রিয়াকশনটা, চিন্তা করে দেখ। CH2 ডাবল বন্ড CH2, একে যদি আমরা NI দিই, NI এর কাজ কি? NI তার সারফেস এরিয়ায় হাইড্রোজেনকে অ্যাবজর্ব করবে, ইথিলিন সামনে আসবে, ইথিলিনের পাই বন্ডটা ব্রেক করিয়ে ওখানে দুটো হাইড্রোজেন ঢুকিয়ে দেবে, তাই না? তাহলে আলটিমেট NI আর এই 2H কি করছে? CH ডাবল বন্ড CH কি হবে? পাই বন্ড ব্রেক করবে, পাই বন্ড ব্রেক করলে এই একটা বন্ড করলো, এই একটা বন্ড করলো, কি হবে? দুটোয় দুটো হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে কি হলো? অ্যালকেন ফর্ম করলো। এটা কি ছিল? ইথিন ছিল, ইথিন ছিল। আর এটা কি তৈরি হলো? ইথেন তৈরি হলো। কি তৈরি হলো? ইথেন তৈরি হলো। পারফেক্ট। তার মানে কি হলো? আনস্যাচুরেশন থেকে কি হলো? ব্রেক করে কি হলো? স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হলো। পারফেক্ট, ক্লিয়ার? কোনো অসুবিধা কারোর? পেরে যাব রে, ক্লিয়ার? কোনো অসুবিধা? ওকে, তাহলে এরপরে আমরা করতে যাচ্ছি সেকেন্ড রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন হচ্ছে অ্যাডিশন অফ ক্লোরিন অর ব্রোমিন। ক্লোরিন অর ব্রোমিনকে কি করব? অ্যাড করব। কোথায়? অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2। পারফেক্ট। একে আমরা অ্যাড করছি কি? Cl2 অথবা Br2। কি মিডিয়াম দেবো? CCl4 মিডিয়াম দেবো। CCl4 মিডিয়াম মানে কি? CCl4 মিডিয়ামে কি হয়? অ্যালকিনরা কি হয়? সলুবেল। পারফেক্ট। অ্যালকিনদের কি হবে? CCl4 মিডিয়ামে ডিসলভ করা যাবে। পারফেক্ট। তার ফলে কি হচ্ছে? দেখ যে এই CCl4 মিডিয়ামটা কি অ্যালকিনটা ডিসলভ হবে ওর মধ্যে, তাকে Cl বন্ড Cl দিয়ে যদি রিয়াকশন করাই তাহলে কি হবে? CH2 বন্ড CH2, দেখ পাই বন্ড ব্রেক করবে, এটায় একটা Cl ঢুকে যাবে, এটায় একটা Cl ঢুকে যাবে। পারফেক্ট। জাস্ট পাই বন্ড ব্রেক করবে, দুটোয় দুটো Cl ঢুকে যাবে। হবে? এটাই যদি এটা হয় CH2 ডাবল বন্ড CH2, একে দিচ্ছি কি? CCl4 মিডিয়াম, Br2 দিয়ে রিয়াকশন হচ্ছে, Br বন্ড Br। তাহলে কি হবে? CH2 বন্ড CH2, পাই বন্ড ব্রেক করছে, এটা একটা Br এন্টার করছে, এটা একটা Br এন্টার করছে। পারফেক্ট। তাহলে কি হবে? জাস্ট পাই বন্ড ব্রেক করবে। CCl4 মিডিয়ামে কি হয়? অ্যালকিনরা কি হবে? যে সেটাই সলুবেল। পারফেক্ট।
তাহলে কি হবে CCl4 এ অ্যালকিনকে সলভেল করিয়ে তাকে যদি Cl2 দিয়ে রিঅ্যাকশন করাই তাহলে অ্যালকিনের পাই বন্ডটা ব্রেক করবে, দুটোই দুটো Cl অ্যাড হয়ে যাবে। বা Br2 দিয়ে যদি অ্যাড করি তাহলে কি হবে দুটোই দুটো Br অ্যাড করে যাবে। তাহলে অ্যালকিনটা কে ছিল এখানে, অ্যালকিনটা কি ছিল ইথিন। তাহলে এখানে কি হবে 1 2, তাহলে কি হবে 1,2 ডাইক্লোরো ইথেন, 1,2 ডাইক্লোরো ইথেন। তাহলে এটাও কি আছে ইথিন, এটাও কি আছে ইথিন। তাহলে সেখান থেকে কি হবে 1,2 ডাই ব্রোমো ইথেন হবে, এটা 1,2 ডাইব্রোমো ইথেন। আচ্ছা এখন তোরা বলবি আচ্ছা এটা তো সিমেট্রিক্যাল অ্যালকিনে হলো তাই না, সিমেট্রিক্যাল অ্যালকিনে হলো, যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে কি হবে। এখানে টেনশনের কোনো ব্যাপার নেই, টেনশনের কোনো ভাবনা নেই, তার কারণ আনসিমেট্রি যদি তুই দেখিস তুই এখানে আনসিমেট্রি দেখছিস, আনসিমেট্রি হচ্ছে এখানে, বাট তুই যেটাকে অ্যাড করবি CCl4 মিডিয়ামে যেটাকে অ্যাড করবি তার মধ্যে তো সিমেট্রি আছে, এর মধ্যে তো সিমেট্রি আছে। তার মানে কি তুই যে কোনো জায়গায় অ্যাড করে দে, কোনো সমস্যা নেই। দুটোর মধ্যে যদি যে কোনো একটাই যদি সিমেট্রি থাকে তাহলে নর্মাল অ্যাডিশন হবে, কোনো ভাবনা নেই। বাট দুটোই যদি আনসিমেট্রিক্যাল কেস হয় তাহলেই কি হবে ওই মার্কনিকভ রুল অনুযায়ী ভাবনা হবে। দেখ এটাই কি সিমেট্রি আছে, তাহলে তুই যে কোনো কিছু দেখ CH3 বন্ড CH বন্ড CH2 পাই বন্ড ব্রেক করছে, এটা একটা Cl এটা একটা Cl ঢুকে যাচ্ছে, ব্যাস জাস্ট এইটুকুই। বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে এটাকে প্রোপিন থেকে তৈরি হলো কি 1 2 3, তাহলে কি হবে 1,2 ডাইক্লোরো প্রোপেন, 1,2 ডাইক্লোরো প্রোপেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা কি অ্যাডিশন করতে পারছি। বা তুই এর আগে যে হাইড্রোজেন অ্যাড করলাম না, তুই এখানে যদি একটা আনসিমেট্রিক্যাল কেস নিস, তুই যদি এখানে একটা আনসিমেট্রিক্যাল কেস নিস, তোর ভাবনা কিছুই নেই। দেখ এটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে কি প্রোপিন। একে যদি তুই Ni2H দিস, দেখ যেটা অ্যাড হবে দুটোই হাইড্রোজেন অ্যাড হবে তাই না, তার মধ্যে সিমেট্রি আছে তাই না, দুটোই কি সেম, সেম মানে কি তার মধ্যে সিমেট্রি আছে। তার মানে কি যে সেখানে তুই যদি CH3 বন্ড CH বন্ড CH2 দেখ পাই বন্ড ব্রেক করলো, এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, দুটো সেম গ্রুপ অ্যাড হলো তাই না। তাহলে এটা হচ্ছে কি প্রোপিন, এখান থেকে তৈরি হলো কি প্রোপেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে প্রথম দুটো রিয়াকশন, দুটো অ্যাডিশন রিয়াকশন আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই। কি হলো নর্মাল অ্যাডিশন হলো, কারণ কি এটায় দুটোতেই সিমেট্রি আছে আর ওটায় যে কোনো একটাতে সিমেট্রি আছে। পারফেক্ট, যে কোনো একটাতে সিমেট্রি আছে মানে নর্মাল অ্যাডিশন হয়ে যাচ্ছে। পারফেক্ট, বুঝতে পারছি, ক্লিয়ার? এরপরে আমরা এরা আসছি, পরে বলছি। এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে Br2 জেনারেলি রেডিশ ব্রাউন কালারের হয়। Br2 জেনারেলি কি হয় রেডিশ ব্রাউন কালারের হয়। কি হয় যে দেখ এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন টেস্ট বলতে পারি আমরা। আইডেন্টিফিকেশন টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট অলওয়েজ কি হবে, অলওয়েজ আইডেন্টিফিকেশন টেস্ট কি হবে যে আইডেন্টিফিকেশন টেস্ট মানে সেটা কি হবে একটা দৃষ্টান্তমূলক হতে হবে। মানে কি সেটার একটা কালার থাকতে হবে বা সেটার একটা স্মেল থাকতে হবে, কারেক্ট, যেটা চোখে দেখে বা গন্ধ শুকে বুঝতে পারবো ও এটাই এই কম্পাউন্ডটা। পারফেক্ট, তাহলে সেই অনুযায়ী আইডেন্টিফিকেশন টেস্ট, যেটা দিয়ে আইডেন্টিফাই করবো আর কি, কারেক্ট। তাহলে এটা হচ্ছে আনস্যাচুরেশন আইডেন্টিফাই হবে। কি হবে আনস্যাচুরেশন, মানে যাদের মধ্যে ডাবল বন্ড আছে তাদেরকে এইভাবে আমরা কাজ করতে পারবো। যে দেখ ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, একে যদি আমরা CCl4 মিডিয়ামে Br2 দিয়ে রিয়াকশন করাই, Br2টা হচ্ছে ব্রোমিন, যার কালার কেমন রেডিশ ব্রাউন কালারের, কারেক্ট, রেডিশ ব্রাউন কালারের।
একে যদি রিয়াকশন করাই তাহলে কি হবে দেখ, সি এইচ এইচ, সি এইচ এইচ, এই পাই বন্ডটা ব্রেক করবে, এই পাই বন্ডটা ব্রেক করবে, পাই বন্ড ব্রেক করে কি হবে, দুটোয় দুটো বিআর অ্যাড হবে, দুটোয় দুটো বিআর অ্যাড হবে, পাই বন্ডটা ব্রেক করলো, দুটোয় দুটো বিআর অ্যাড হলো। তাহলে দেখ রেডিশ ব্রাউন থেকে এটা কি হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে। কি হবে, রেডিশ ব্রাউন থেকে কালারলেস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, প্রোডাক্টটা কি করছে, কালার ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছে, তার মানে কি হবে, রেডিশ ব্রাউন থেকে কি হবে, কালারলেস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন টেস্ট অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যে কোনো, শুধু অ্যালকিন ইথিলিন বলে নয়, অন্য যে কোনো আনস্যাচুরেটেড যার মধ্যেই পাই বন্ড আছে সেই কি হবে, এই ধরনের রিয়াকশন করবে। কি হবে, ব্রোমিন, রেডিশ ব্রাউন ব্রোমিনকে কি করবে, কালারলেস করে দেবে। তাহলে এটাই বুঝবো কি আমরা, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের কি টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট। তাহলে এখানে কি ছিল, এটা ইথিন ছিল, তাহলে সেখান থেকে কি তৈরি হয়েছে, এটা 1 2, তাহলে 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো, 2 কার্বনের অ্যালকেন, তাহলে কি হবে ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পেরে যাব, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি এর আইডেন্টিফিকেশন টেস্ট, এর আইডেন্টিফিকেশন টেস্ট। পারফেক্ট, ওকে। এরপর যেটা দেখতে যাব আমরা, সেটা হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড। এটাকে বলা হয় হাইড্রোহ্যালোজিনেশন। মানে কি, হাইড্রোজেন আর হ্যালোজেন দুটোই এর মধ্যে কি হবে, অ্যাড হবে। হাইড্রোজেন আর হ্যালোজেন দুটোই এর মধ্যে কি হবে, অ্যাড হবে। পারফেক্ট, দেখ লক্ষ্য কর, CH2 ডাবল বন্ড CH2, হাইড্রোজেন হ্যালাইড আমরা HBr কে অ্যাড করি। দেখ তোদেরকে কি শিখিয়েছিলাম এটাই, যে দেখ এখানে CH2 ডাবল বন্ড CH2 আর এখানে কি আছে, H আর Br আছে। কোনটা কোন জায়গায় সিমেট্রি আছে, দুটোর মধ্যে কি কোনো একটা জায়গায় সিমেট্রি আছে? হ্যাঁ আছে, এই দেখ অ্যালকিনে এখানে নেই, দেখ H একটা Br একটা, এখানে সিমেট্রি নেই, বাট এখানে তো সিমেট্রি আছে, তাই না? তার ফলে কি হবে, যে CH2 বন্ড CH2 পাই বন্ড ব্রেক করলো, যে কোনো একটাই Br ঢুকে গেল। এটা যদি উল্টো অ্যাডিশন হতো তাহলে দেখ এটার নাম কি হচ্ছে, 1 2 1 ব্রোমো, এটা কি 1 ব্রোমো ইথেন, 1 ব্রোমো ইথেন। এই 1 ব্রোমো ইথেন এটাই কি হচ্ছে, যে যদি এটা উল্টো অ্যাডিশন হতো তাহলেও কি হতো, বিআরটা যদি এইদিকে হতো, এইসে যদি এইদিকে হতো, তাহলে সেই 1 ব্রোমো ইথেনই থাকতো। তাই জন্য এটার জন্য কি হয়েছে, জাস্ট এটা একটা নর্মাল অ্যাডিশন হয়েছে, নর্মাল অ্যাডিশন। এখানে মার্কনিকভের ভাবনা নেই। মার্কনিকভের ভাবনা কোথায় দেখ, যেখানে কিনা দুটোই আনসিমেট্রিক্যাল। ধর CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখানেও দেখ সিমেট্রি নেই। আর দেখ অ্যাড হচ্ছে কে, H বন্ড Br, এখানেও দেখ সিমেট্রি নেই, তাই না? তাহলে দুটো দেখ, এর কাছেও সিমেট্রি নেই, এর কাছেও সিমেট্রি নেই। তখন ভাবনা হচ্ছে কোথায় H অ্যাড হবে আর কোথায় Br অ্যাড হবে। কারেক্ট? আচ্ছা আচ্ছা, তুই H আর Br এর মধ্যে তুই জানিস কোনটা, এটা H টা প্লাস ডেল্টা, Br মাইনাস ডেল্টা, মানতে কোনো সমস্যা নেই। এবং তোরা এইটা জানিস যে এই H প্লাস ইলেকট্রোফাইল যদি কাছে যায়, এর মধ্যে পোলারিটি জেনারেট হবে। আনসিমেট্রিক্যাল কার্বনে পোলারিটি জেনারেট হয়ে কোন কার্বন পজিটিভ ডেল্টা হবে, কোন কার্বন নেগেটিভ ডেল্টা হবে, এটা আমরা জানি, তাই না? কোন কার্বন পজিটিভ ডেল্টা, কোন কার্বন নেগেটিভ ডেল্টা হবে? যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে পজিটিভ ডেল্টা তৈরি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে নেগেটিভ ডেল্টা তৈরি হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এবার কি হচ্ছে দেখ, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড খুললো, তাহলে কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম পজিটিভ চার্জ সেখানে তৈরি হচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে মানে কি, এখানে নেগেটিভ চার্জ গিয়ে লাগবে, তার মানে কি Br গিয়ে লাগলো সেইখানে। আর যেখানে কি বলে, যে নেগেটিভ চার্জ মানে কি, ওখানে মাইনাস ডেল্টা, মাইনাস চার্জ তৈরি হচ্ছে, তাহলে ওখানে কি তৈরি হবে, ওখানে গিয়ে অ্যাটাচ হবে কে, হাইড্রোজেন গিয়ে ওখানে অ্যাটাচ হবে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? তার মানে কি, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন, এইভাবে আমরা কি বলছি, এটা মার্কনিকভ রুলকে মনে রাখবো। এটা কি মার্কনিকভ রুল, এই রুলটা কি মার্কনিকভ রুল।
কিরকম মার্কনিকভ রুলটার ভাবনা কি ছিল? মার্কনিকভ রুলের ভাবনা হচ্ছে যে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম হবে সেখানে কি হবে? বিআর অ্যাড হবে। পারফেক্ট। রিচ উইল বি রিচার, মানে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে আরো হাইড্রোজেন অ্যাড করো, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে? বিআর অ্যাড হবে। পারফেক্ট। বা এটাকে বলতে পারবো যে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন অর ইলেকট্রোপজিটিভ গ্রুপ অ্যাড হবে, আর কি হচ্ছে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে? বিআর অর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ অ্যাড হবে। বাট এই মার্কনিকভ রুলটা কেন, এর মেকানিজমটা কিভাবে দাঁড়াচ্ছে সেটা আমাদের কাছে ক্লিয়ার। তার কারণ কি? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কেন হাইড্রোজেন বা পজিটিভ চার্জ গিয়ে অ্যাড হবে? তার কারণ যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে নেগেটিভ চার্জ বেশি স্টেবল, তাই জন্য কি হচ্ছে? মাইনাস চার্জ এখানে তৈরি হবে, তাই জন্য কি এখানে হাইড্রোজেন বা ইলেকট্রোপজিটিভ গ্রুপ গিয়ে অ্যাড হবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে? সেই কার্বনটায় প্লাস চার্জ তৈরি হবে, তাই জন্য কি হবে? সেখানে নেগেটিভ চার্জ বা বিআর মাইনাস গিয়ে অ্যাড হবে। কারেক্ট মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। ক্লিয়ার? তাহলে এখন যদি এটার মেকানিজম আমাদের করতে বলে, যদি আমাকে এটার মেকানিজম করতে বলে তাহলে আমরা জাস্ট এইরকম করে ভাববো। দেখ, CH2 ডাবল বন্ড CH2 প্লাস HBr। HBr এসছে মানে কি? H এর কাছে কি আছে? প্লাস ডেল্টা, Br কি? মাইনাস ডেল্টা। যেই প্লাস ডেল্টা এসছে মানে কি ইলেকট্রোফাইল যেই সামনে আসবে সঙ্গে সঙ্গে পোলারিটি জেনারেট হবে। পোলারিটি জেনারেশনের টাইমে আমাদের শুধু মাথায় রাখতে হবে সিমেট্রিক্যাল কেস, তার মানে কি যে কোনো একটায় প্লাস ডেল্টা, যে কোনো একটায় মাইনাস ডেল্টা, মানতে কোনো সমস্যা নেই আশা করি। এবার কি হচ্ছে? এই ইলেকট্রন পেয়ার গিয়ে কি করছে? এই H প্লাস কে অ্যাকসেপ্ট করছে। ইলেকট্রন পেয়ারটা গিয়ে H প্লাস কে অ্যাকসেপ্ট করছে। যেই H প্লাস কে অ্যাকসেপ্ট করবে সঙ্গে সঙ্গে এই ইলেকট্রন পেয়ারটা কি হবে? Br মাইনাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এই জিনিসটা আমি আরেকবার লিখছি, একটু ভালো করে দেখ। CH2 ডাবল বন্ড CH2 প্লাস H বন্ড Br। পারফেক্ট। তাহলে দেখ এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে H প্লাস কে গিয়ে ধরছে, তাহলে এই ইলেকট্রন পেয়ারটা Br এর মাথায় চলে যাচ্ছে, তাই না? তার মানে কি এই একটা ইলেকট্রন Br এর নিজের ইলেকট্রন, এই ইলেকট্রনটা কি? Br এর নিজের ইলেকট্রন, আর একটা হাইড্রোজেনের থেকে পেলো, তাই জন্য কি হলো? Br মাইনাস চার্জ খেলো। আর হাইড্রোজেনটা কি হলো রে? প্লাস চার্জ হলো না। তাহলে সেই প্লাস চার্জ কিভাবে অ্যাটাচ হচ্ছে একটু ভালো করে ভেবে দেখ। প্লাস চার্জ মানে কি? H প্লাস মানে কি? সেই E প্লাসটা অ্যাটাচ হবে, তাই না? তার মানে কি হচ্ছে? দেখ, এই ইলেকট্রনটা এই কার্বনের নিজের ইলেকট্রন, আর এই কার্বন থেকে একটা ইলেকট্রন এই H প্লাস এর কাছে গেল, তাহলে এই কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি হলো, তাই জন্য এই কার্বনটা প্লাস চার্জ খেলো। আর এর কাছে যে ইলেকট্রনের ঘাটতি ছিল সেটা এই কার্বন দিয়ে কি মিটিয়ে দিয়েছে, তাহলে এই বন্ড ফর্ম করলো। কারেক্ট? তাহলে মানে কি এইভাবে H প্লাসটা অ্যাড হলো। এরপরে স্টেপ কি? এই Br মাইনাসটা গিয়ে এই প্লাস চার্জের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল, তার ফলে কি হবে? CH2 বন্ড CH2, এখানে কি হলো? হাইড্রোজেন অ্যাড হলো, আর এখানে কি হবে? Br অ্যাড হলো। এইভাবে আমাদের মেকানিজমটাকে ভাবতে হবে। এটা কি সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে আমাদের এই ধরনের মেকানিজম আমরা ভেবে ফেলেছি। এটা সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে ভাবনা, এই ধরনের মেকানিজম আশা করি আমরা পেরে যাব। পারফেক্ট। আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিলি তুই, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনের কাছে তুই একটা HBr নিয়ে গেছিস। H টা কি হবে? প্লাস ডেল্টা, Br কি হবে? মাইনাস ডেল্টা। H কি হবে? প্লাস ডেল্টা, Br কি হবে? মাইনাস ডেল্টা। দেখ, এখানেও সেম গ্রুপ নয়, আলাদা গ্রুপ। H আর Br আছে, এখানেও সেম গ্রুপ নয়, কি হবে? সিমেট্রি নেই। তাহলে কি হবে? যে আমরা জানি যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে প্লাস চার্জ তৈরি হবে, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে H প্লাস কে গিয়ে ধরছে, এই ইলেকট্রন পেয়ারটা কি হবে? Br এর দিকে শিফট হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে কি হলো? দেখ, লক্ষ্য কর, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস H বন্ড Br। কি হলো? এই ইলেকট্রন পেয়ারটা, দেখ এই ইলেকট্রন পেয়ারটা গিয়ে H প্লাস কে গিয়ে ধরছে, এই ইলেকট্রন পেয়ার তাহলে Br এর মাথায় চলে যাচ্ছে। তাহলে এখানে আমায় ভাবতে হচ্ছে কি, এখানে কি একটা Br এর নিজের ইলেকট্রন আর একটা H এর থেকে পেল, তার ফলে কি Br-টা মাইনাস চার্জ তৈরি হলো। এবার কি H প্লাসটা এটার সঙ্গে অ্যাটাচ হবে, তাই না? কিভাবে অ্যাটাচ হয় আমরা জানি, H প্লাস অ্যাটাচড হচ্ছে, দেখ এই দুটো ইলেকট্রনের মধ্যে
একটা ইলেকট্রন কার এই সি এর নিচের ইলেকট্রন, আর একটা ইলেকট্রন এই কার্বনের থেকে এই হাইড্রোজেনের কাছে শিফট হবে, তাহলে এই কার্বনটা কি হবে প্লাস চার্জ খাবে, আর এর প্লাস চার্জটা যেহেতু একটা ইলেকট্রন পেলো এর প্লাস চার্জ নিউট্রাল হলো, বন্ড ফর্ম করলো। এর পরের স্টেপ কি হবে, এই বিআর মাইনাস গিয়ে এই প্লাস চার্জকে গিয়ে অ্যাটাক করলো, তার ফলে কি হবে CH3 বন্ড CH বন্ড এখানে হচ্ছে বিআর, আর এটা CH2 বন্ড H, এখানে যেন হাইড্রোজেন অ্যাড হয়েছিল অ্যাড হয়েছে। এটা হচ্ছে প্রপার মেকানিজম, এইভাবে আমাদের জিনিসটাকে ভাবতে হবে। কারেক্ট মানতে কোনো সমস্যা? পেরে যাবো রে? ক্লিয়ার? কারোর কোনো বুঝতে অসুবিধা? ওকে, পারফেক্ট। তাহলে এইটুকু বুঝতে পেরে গেছি যে অ্যাডিশন যখনই হবে যদি আনসিমেট্রিক্যাল কেস হয়, তাহলে সেখানে কি হবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে, সেখানে নেগেটিভ গ্রুপ এসে অ্যাড হবে, আর কি যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে কি হবে, নেগেটিভ চার্জ তৈরি হবে, সেখানে পজিটিভ গ্রুপ এসে অ্যাড হবে। পারফেক্ট মানতে কোনো সমস্যা নেই? তাহলে এখন যদি আমাকে বলে CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, আচ্ছা এর মধ্যে যদি বলে HBr অ্যাডিশন করতে, দেখ HBr এ কি হবে, Hটা প্লাস ডেল্টা Br মাইনাস ডেল্টা, হ্যাঁ, আর ওখানেও দেখ একটা আনসিমেট্রিক্যাল কেস, তার মানে কি হবে, যে যেখানে কম হাইড্রোজেন সেখানে প্লাস ডেল্টা, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে মাইনাস ডেল্টা। পারফেক্ট মানতে কোনো অসুবিধা নেই। এটাই কি করব আমরা, CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 পাই বন্ডটা ব্রেক করবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে, Br অ্যাড হবে। পারফেক্ট মানতে কোনো সমস্যা? তাহলে এটার নাম কি ছিল, বিউট 1 ইন, এটার নাম কি ছিল, বিউট 1 ইন, আর এটার নাম কি হবে 1 2 3 4 2 ব্রোমো 2 ব্রোমো বিউটেন, নাম কি হচ্ছে 2 ব্রোমো বিউটেন। এইভাবে আমরা HBr অ্যাডিশন করতে পারবো। তাহলে অ্যাডিশন নর্মালি যদি আমরা এইভাবে শিখে যাই, তাহলে যে কোনো ভাবে আমরা যে কোনো কারোর অ্যাডিশন রিয়াকশন করে দেব। দেখ করতে পারছি কিনা, তার আগে নোটগুলো একটু ভালো করে দেখে নে। নোট কি, মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল কি বলছে, মার্কোনিকভ রুলের মেকানিজম তোরা জেনে আছিস, সুতরাং কেন এটা ভাবতে কোনো অসুবিধা নেই। দেখ লক্ষ্য কর, এই কম্পাউন্ডটার দিকে যদি তুই ভালো করে তাকাস তাহলে দেখবি কি, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে কি হবে, যেখানে কি আছে, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন অর অর ইলেকট্রো পজিটিভ গ্রুপ অ্যাড হবে, হাইড্রোজেন অর ইলেকট্রো পজিটিভ গ্রুপ অ্যাড হবে। আর যেখানে কিনা হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে কি হবে, Br অর ইলেকট্রো নেগেটিভ গ্রুপ অ্যাড হবে। কারেক্ট মানতে কোনো সমস্যা, Br অর ইলেকট্রো নেগেটিভ গ্রুপ অ্যাড হবে। কেন ক্লিয়ার, কেন ক্লিয়ার, কারণ হাইড্রোজেন সংখ্যা যেখানে বেশি আছে সেখানে কি হবে, নেগেটিভ চার্জ বেশি স্টেবল কার্বনের মাথায়, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে পজিটিভ চার্জ বেশি স্টেবল। তাই জন্য যেখানে নেগেটিভ চার্জ বেশি স্টেবল সেখানে কি হবে, পজিটিভ গ্রুপরা অ্যাড হচ্ছে, আর যেখানে পজিটিভ চার্জ বেশি স্টেবল সেখানে কি হবে, নেগেটিভ গ্রুপরা অ্যাড হবে। পারফেক্ট মানতে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে কি মার্কোনিকভ রুল। এরপরেই একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পারক্সাইড এফেক্ট। পারক্সাইড এফেক্ট এটাকে একটু ভালো করে দেখ কি হচ্ছে। খুবই ভালো জিনিস। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে তোরা জানিস, একে যদি আমরা HBr দিই তাহলে কি ধরনের রিয়াকশন হবে রে, CH3 বন্ড CH বন্ড CH2 কি হবে, কোথায় H ঢুকবে কোথায় Br ঢুকবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন ঢুকছে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে Br ঢুকছে। তাহলে কি হচ্ছে, 2 ব্রোমো 2 ব্রোমো প্রোপেন তৈরি হচ্ছে।
এবার দেখ, যদি এখানে তুই কি দিচ্ছিস, HBr আর দিচ্ছিস R2O2। R2O2 হচ্ছে পারক্সাইড। R2O2 কে আমরা কি বলছি, ধর H2O2 হতে পারে, এটা H2O2 কে রে হাইড্রোজেন পারক্সাইড, তাই না? তাহলে R2O2 কি হচ্ছে, পারক্সাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন করছি। কার প্রেজেন্সে রিঅ্যাকশন করছি? পারক্সাইডের প্রেজেন্সে আমরা রিঅ্যাকশন করছি। পারক্সাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন করালে দেখ, শুধু HBr রিঅ্যাকশন করলে কি হবে, মার্কোনিকভ রুল ফলো করবে। আর যখনই এটা পারক্সাইড আসবে, তখনই এটা অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন হবে। তখনই এটা কি হবে, অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন হবে। মানে কি, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে Br অ্যাড হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। রিচ উইল বি পোরার, পুর উইল বি রিচার। মানে কি হচ্ছে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে Br অ্যাড হবে, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে, H অ্যাড হবে। এটাকে আমরা বলছি কি, অ্যান্টি মার্কোনিকভ রুল, বা এটাকেই আমরা বলি পারক্সাইড এফেক্ট, বা এটাকেই আমরা বলি খারাস এফেক্ট। এটাকেই আমরা বলি কি, খারাস এফেক্ট। পারফেক্ট। একটু ভালো করে জিনিসটাকে বোঝ। এখন তোদের মনের মধ্যে একটাই ভাবনা হবে, আচ্ছা এই তো আমরা বুঝলাম কার্বোক্যাটায়ন স্টেবল বলে Br অ্যাড হলো, আর কার্বো অ্যানায়ন এখানে স্টেবল বলে H অ্যাড হলো। পারক্সাইড হলে কি এমন হয় যাতে কিনা কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়নের স্টেবিলিটি কি আলাদা হয়ে যায়? না, এর কমপ্লিটলি আলাদা মেকানিজম। এর মেকানিজমটা কমপ্লিটলি আলাদা। এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। এটা কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন মেনে হয়, আর এটা হচ্ছে যেই পারক্সাইড চলে আসছে সঙ্গে সঙ্গে এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হবে। এর মেকানিজমটা আগে শেখ, তারপরে বুঝতে পারবি কি ব্যাপার। এটার মেকানিজম তোরা শিখে আছিস। মার্কোনিকভ রিঅ্যাকশন ভাবতে কোনো প্রবলেম নেই আশা করি। অ্যান্টি মার্কোনিকভ শিখেনে মেকানিজমটা, আশা করি কোনো প্রবলেম হবে না। শুরুর আগে, অ্যান্টি মার্কোনিকভ শুরুর আগে আমি কম্পাউন্ডটাকে একবার লিখছি, তারপর তোদেরকে বলছি। একে যদি আমরা কি করছি, HBr দিচ্ছি, আর পারক্সাইড R2O2, R বন্ড O বন্ড R। দেখ R2O2 দিলে কি হচ্ছে, CH3 বন্ড CH বন্ড CH2 পাই বন্ড ব্রেক করে কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে, Br অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে, H অ্যাড হবে। তার ফলে কি হচ্ছে, এটা 1 ব্রোমো প্রোপেন তৈরি হচ্ছে 1 ব্রোমো প্রোপেন। এটাকে আমরা বলছি অ্যান্টি মার্কোনিকভ রুল হিসাবে জেনে রাখছি। অ্যান্টি মার্কোনিকভ, মার্কোনিকভের উল্টো কি হবে, মার্কোনিকভের উল্টো হচ্ছে এটা। কেন হচ্ছে এটা বলার আগে তোদের একটুখানি মনে করাই, আমরা যখন ফ্রি র্যাডিক্যাল মেকানিজম করেছিলাম, মানে ফ্রি র্যাডিক্যাল কি যখন জেনেছিলাম, যে কখন ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হচ্ছিল বলতো, যখন পারক্সাইড থাকছিল, যখন হাই টেম্পারেচার দেওয়া হচ্ছিল, বা যখন H নিউ বা ইউভি থাকছিল, তাই না? হ্যাঁ, এদের এই এনার্জির প্রেজেন্সেই কি হয়, পারক্সাইড ফর্মেশন হয় না? তাহলে এই এদের প্রেজেন্সেই কি হয়, যে যেই এনার্জি দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে কি হবে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হয় না? দেখ এখানে কি আছে, পারক্সাইড আছে। এইখান থেকেই ভাবনাটা স্টার্ট। দেখ পারক্সাইড আছে, R বন্ড O বন্ড R, এটা পারক্সাইড। ভালো করে চিন্তা কর, ভালো করে লক্ষ্য কর। দেখ ও আর ও এর মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে? ও আর ও এর মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। এরা কি হচ্ছে, একটা হোমোলাইটিক। পারক্সাইড থাকলে কি হয়, যে কোনো পারক্সাইড কি হয়, নিজেদের মধ্যে আগে কি হয়, হোমোলাইটিক বন্ড ফিশন করে। হোমোলাইটিক বন্ড ফিশন করে তৈরি করলো কি, RO ফ্রি র্যাডিক্যাল প্লাস RO ফ্রি র্যাডিক্যাল। একটা কি, RO ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হলো, তৈরি হলো কি, RO ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হলো। এবার এই RO ফ্রি র্যাডিক্যালটাই পুরো রিঅ্যাকশনটাকে করবে, পুরো রিঅ্যাকশনটাই RO ফ্রি র্যাডিক্যালই করানোর চেষ্টা করবে। পারফেক্ট। তাহলে RO ফ্রি র্যাডিক্যাল এবার রিঅ্যাকশন করে কার সঙ্গে, RO ফ্রি র্যাডিক্যাল পুরো রিঅ্যাকশনটাই করে কার সঙ্গে, HBr এর সঙ্গে। তোদের আবারও বলে রাখি যে একটা কম্পাউন্ডে ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হয়ে গেছে মানেই কি পুরো রিঅ্যাকশনটা কি হবে, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হবে। তাহলে HBr এর সঙ্গে
এই আরো ফ্রি র্যাডিক্যাল এসে HBr এর যেই সামনে আসবে ওকে ইনফ্লুয়েন্স করবে যে এই হোমোলাইটিক বন্ড ফিশন কর। এবার কি হবে, HBr হোমোলাইটিক বন্ড ফিশন করবে। কি হবে, হোমোলাইটিক বন্ড ফিশন করছে মানে কি হবে, H এর ইলেকট্রন পাচ্ছে, Br এর ইলেকট্রন পাচ্ছে। এবার কি এই ইলেকট্রনটা ও বাড়িয়ে দিল, তার মানে কি ও এর সঙ্গে H টা অ্যাটাচ হলো। তার মানে এখানে দেখ তৈরি হচ্ছে কি আর ও ফ্রি র্যাডিক্যাল প্লাস HO HBr। দেখ এই হোমোলাইটিক বন্ড ফিশন করছে, তার মানে কি H এর ইলেকট্রন নিয়ে নিল, Br এর ইলেকট্রন নিয়ে নিল। এবার কি হলো, H এর ইলেকট্রন আর O এর ইলেকট্রন নিজেদের মধ্যে কি হবে, একটা বন্ড ফর্ম করলো। H এর ইলেকট্রন O এর ইলেকট্রন, এরা কাছাকাছি যারা আসছে তারা কি হচ্ছে, বন্ড ফর্ম করছে, আর দূরে যাচ্ছে মানে কি হচ্ছে, বন্ড ব্রেক করছে। পারফেক্ট। তাহলে কি হচ্ছে, ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হলো। ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল, এই যে ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হলো, এই ব্রোমিন ফ্রি র্যাডিক্যালই কার সঙ্গে রিঅ্যাকশন করে, এই অ্যালকিনটার সঙ্গে রিঅ্যাকশন করে, মানে কি পুরোটাই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হবে। তাহলে এই ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল কার সঙ্গে রিঅ্যাকশন করছে, দেখ অ্যালকিনটার সঙ্গে রিঅ্যাকশন করছে, CH ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল। এবার তাহলে কি হবে রে, ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল এসে কি হবে, এর পাই বন্ডকেও কি হবে, ফ্রি র্যাডিক্যালে ব্রেক করবে। দেখ একে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করলো। আমি না আগে অ্যাটাচ করিয়ে দিচ্ছি না, আমি তোদেরকে আগে ভাবাচ্ছি যে কার সঙ্গে অ্যাড হবে। দেখ CH3 বন্ড CH বন্ড CH2, এটা ফ্রি র্যাডিক্যাল, এই ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, তাই না? একটু ভেবে দেখ তো, এটা 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, আর এটা কি রে, 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটির ভাবনা কি, কার্বোক্যাটায়নের মতো। আলফা হাইড্রোজেন বা হাইপার কনজুগেবল হাইড্রোজেন যত বাড়বে, মানে কি যত 1 ডিগ্রির থেকে যত 3 ডিগ্রির দিকে যাবে তত কি হবে, স্টেবিলিটি বাড়বে। তাহলে চিন্তা কর, 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি না 1 ডিগ্রি স্টেবিলিটি বেশি? অবভিয়াসলি 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি। তাহলে স্টেবিলিটি কম কার, 1 ডিগ্রি। তাহলে রিঅ্যাকশন যে স্টেবল সে কি রিঅ্যাকশন করে না, তাহলে আগে রিঅ্যাকশন করবে কে, যে আনস্টেবল সে। তাহলে কে রিঅ্যাকশন করবে রে, 1 ডিগ্রিটা রিঅ্যাকশন করবে। তার ফলে কি হচ্ছে দেখ, এই Br ইলেকট্রনটা যে বাড়িয়ে দিচ্ছে, তাহলে CH2 এর সঙ্গে Br টা গিয়ে অ্যাড হবে। তাহলে কি হচ্ছে, এই CH2 তার সঙ্গে কি হবে, Br টা কি হবে, বন্ড ফর্ম করবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? বুঝতে পারছি। এইটা হয়ে গেল স্টেপ। এর পরের স্টেপ লক্ষ্য কর ভালো করে। দেখ Br তো অ্যাড হয়ে গেছে, এবার কে অ্যাড হবে, H অ্যাড হবে। Hটাকে কে ধরে রেখেছে, আরো H ধরে রেখেছে, মানে আরো ধরে রেখেছে, আরো ফ্রি র্যাডিক্যালটা Hটাকে ধরে রেখেছে। এবারে Hটা ওখান থেকে চলে আসছে, দেখ লক্ষ্য কর, CH3 বন্ড CH ফ্রি র্যাডিক্যাল বন্ড CH2 বন্ড Br। এবার কি হচ্ছে দেখ, HOR। তাহলে দেখ এই ফ্রি র্যাডিক্যালটাকে কি করবে রে, হোমোলাইটিক বন্ড ফিশন করাচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা কি হবে, এই ইলেকট্রন এই ইলেকট্রনটা, এই কার্বনের ইলেকট্রনটা আর এই হাইড্রোজেনের ইলেকট্রনটা নিজেদের মধ্যে কি হবে, বন্ড ফর্ম করবে। আর এখানে কি হবে, আরো ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হবে। তাহলে এখানে তৈরি হলো কি, CH3 বন্ড CH বন্ড CH2, এখানে অ্যাটাচ হলো কে, হয়েছিল কে, Br, আর এখানে এখন অ্যাটাচ হলো কে, হাইড্রোজেন। আর কি তৈরি হলো, যেমন আর ও ফ্রি র্যাডিক্যাল ছিল সেরকম আর ও ফ্রি র্যাডিক্যাল হয়ে গেছে। তারপরে কি হলো দেখ, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে Br অ্যাড হয়েছে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে। তাহলে এটাই কি, অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। এটাকেই আমরা বলছি কি, খারাস এফেক্ট। কেন হলো, এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম বলে এইভাবে কাজ হয়েছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? দেখ আরো ফ্রি র্যাডিক্যাল আবার যেরকম ছিল আবার সেরকম আরো ফ্রি র্যাডিক্যাল হিসাবে রয়ে গেল। পুরো মেকানিজম বুঝতে পেরেছিস কেন হলো, ক্লিয়ার? পারবো? এবার দেখ, তোরা তো অ্যান্টি মার্কোনিকভ শিখে গেছিস, সুতরাং তোদের এখন যদি এরকম দেয় CH3 CH ডাবল বন্ড CH2,
প্রতি 10টা স্কুলের মধ্যে 5টা স্কুলই এই কোশ্চেনটা দিয়ে দেয় যে একে HBr আর পারক্সাইড R2O2 দেওয়া হলো, পারফেক্ট। আর এই কম্পাউন্ডটাকেই কি হলো, HCl আর R2O2 দেওয়া হলো। তুই তো দেখেই ভাবছিস যে ও এই তো HCl বা HBr পারক্সাইড দেওয়া হয়েছে, হ্যাঁ, HBr পারক্সাইড দেখেই আমরা বুঝতে পেরে যাচ্ছি ও এই তো অ্যান্টিমার্কনিকভ, এই তো অ্যান্টিমার্কনিকভ রিয়াকশন হচ্ছে, পারফেক্ট। তার ফলে কি হচ্ছে যে দেখ CH3 বন্ড CH বন্ড CH2 পাই বন্ড ব্রেক করছে, পাই বন্ড ব্রেক করলে কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে, Br অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে, হাইড্রোজেন অ্যাড হবে। অ্যান্টিমার্কনিকভ রুল কাজ করছে। তাহলে সেম ভাবে কি এটারও প্রোডাক্ট ভাবছিস, CH3 বন্ড CH বন্ড CH2, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে Cl, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে, হাইড্রোজেন। এটার প্রোডাক্টও ভাবলি, বাট এটা রাইট, এটা কাটা। HCl অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন দেখায় না। কোশ্চেন কেন, কাটাটা কেন, এত যে শিখে এলাম, হ্যাঁ, কাটাটা কেন, এটাকে দেখাচ্ছি পরের পেজে। লক্ষ্য কর, তুই তো নর্মালি ভেবেছিস CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 HF দিয়ে রিয়াকশন করাচ্ছিস, R2O2 মিডিয়াম নিয়েছিস, তাহলে এখানে কি প্রোডাক্ট দেবে, এটা কি অ্যান্টি মার্কনিকভ করবে? ভালো করে চিন্তা কর, R2O2 R বন্ড O বন্ড O বন্ড R যেমন আছে, এটা তো হোমোলাইটিক বন্ড ফিশন করে RO ফ্রি র্যাডিক্যাল দুটো তৈরি করে ফেললো, বাট এই RO ফ্রি র্যাডিক্যাল এই H বন্ড F কে, H বন্ড F স্ট্রং বন্ড কি করতে পারে না, একে ব্রেক করতে পারে না। তাহলে যেহেতু ফ্রি র্যাডিক্যাল ফরমেশন করতে পারছে না, এফ ফ্রি র্যাডিক্যাল ফরমেশন করতে পারছে না, তাই জন্য কি এই রিঅ্যাকশনটা কি হবে, অ্যান্টি মার্কনিকভ রিঅ্যাকশন কি হবে, পসিবল হবে না। ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হচ্ছে না মানে কি হবে, অ্যান্টি মার্কনিকভ পসিবল হচ্ছে না। এর পরেরটাই আয়, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে আমরা কি দিচ্ছি, একে দিচ্ছি আমরা HCl তার সঙ্গে R2O2, তাহলে কি হবে, এখানে কি প্রোডাক্ট দেবে, দেখ চিন্তা কর, R বন্ড O বন্ড O বন্ড R, এখানে কি হবে, হোমোলাইটিক বন্ড ফিশন করবে, তাহলে কি হবে, RO ফ্রি র্যাডিক্যাল দু মলিকিউল তৈরি হবে, কি হলো, RO ফ্রি র্যাডিক্যাল দু মলিকিউল তৈরি হলো। এই RO ফ্রি র্যাডিক্যাল H বন্ড Cl কে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে, H বন্ড Cl কে ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে পারে না। বলবি কেন এদেরকে পারছে না, তার কারণ একটু ভেবে দেখ, গ্রুপ 17 এলিমেন্ট, গ্রুপ 17 এলিমেন্ট ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন যত নিচের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, সাইজ ইনক্রিজ করছে। তাহলে এফ আর সিএল এর সাইজ ছোট, তাই জন্য কি যে আরও ফ্রি র্যাডিক্যাল HCl কে বা HF কে কি করতে পারবে না, ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে পারবে না, তাই জন্য কি এরা অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন দেখায় না। তাহলে কি এও অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন দেখাচ্ছে না, এই HCl ও কি হচ্ছে অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন দেখাচ্ছে না। এবার তাহলে কি হচ্ছে, হ্যাঁ এবার তাহলে কি হচ্ছে দেখ, CH3 CH ডাবল বন্ড CH2, এটা একে তুই কি করছিস, একে তুই HBr দিয়ে রিয়াকশন করাচ্ছিস, তার প্রেজেন্সে R2O2 এর প্রেজেন্সে রিয়াকশন করাচ্ছিস। R2O2 প্রেজেন্সে রিয়াকশন করলে কি হবে, CH3 বন্ড CH বন্ড CH2 কি হচ্ছে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে, Br অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে H অ্যাড হবে। মেকানিজম শিখেছি আমরা কি, R2O2 আগে নিজেরা ব্রেক করে, R2O2 নিজেরা আগে ব্রেক করছে, হোমোলাইটিক বন্ড ফিশন হচ্ছে, RO ফ্রি র্যাডিক্যাল প্লাস RO ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হচ্ছে,
এই আর ও ফ্রি র্যাডিক্যাল কি করছে, HBr কে হোমোলাইটিক বন্ড ফিশন করাচ্ছে। হোমোলাইটিক বন্ড ফিশন করিয়ে কি তৈরি হচ্ছে, আর ও এইচ তৈরি হচ্ছে প্লাস Br ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। পারফেক্ট, পারফেক্ট মানতে কোনো সমস্যা? এবার এই Br ফ্রি র্যাডিক্যাল কি করছে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এর মধ্যে কি হবে, যেই Br ফ্রি র্যাডিক্যাল সামনে আসবে এটা কি হবে, হোমোলাইটিক বন্ড ফিশন হবে, তার ফলে তৈরি হবে কি CH3 বন্ড CH বন্ড CH2। এটা কি, এটা একটা সেকেন্ডারি ফ্রি র্যাডিক্যাল, এটা একটা প্রাইমারি ফ্রি র্যাডিক্যাল। প্রাইমারি ফ্রি র্যাডিক্যাল আনস্টেবল বলে এটার সঙ্গে কি হলো, Br অ্যাড হয়ে গেল। পারফেক্ট মানতে কোনো সমস্যা? এবার কি হচ্ছে, এর সঙ্গে রিঅ্যাকশন করছে কে, ROH। এটা কি হবে, এই ফ্রি র্যাডিক্যালের রেসপেক্টে কি হবে, ROH ব্রেক করছে, হোমোলাইটিক বন্ড ফিশন। এই H ফ্রি র্যাডিক্যালটা গিয়ে এর সঙ্গে অ্যাড হয়ে গেল, তাহলে কি হবে, CH3 বন্ড CH বন্ড CH2, এখানে কি হলো, Br H ফ্রি র্যাডিক্যালটা অ্যাড হয়ে গেল এটার সঙ্গে। এইভাবে হোমোলাইটিক বন্ড ফিশন করিয়ে কি হচ্ছে, এই পুরো মেকানিজমটা দাঁড়াচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। পারফেক্ট। তাহলে HF HCl দিচ্ছে না কেন, ক্লিয়ার? কারণ এই পারক্সাইডটা কি করতে পারছে না, F ফ্রি র্যাডিক্যাল বা Cl ফ্রি র্যাডিক্যাল ফরমেশন করতে পারছে না, Br করতে পারছে, তাই জন্য করছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই HI কি দেখায়? অবভিয়াসলি I এর সাইজ বড়, HI তো দেখানোর কথা, Br দেখিয়েছে মানে অবভিয়াসলি HI দেখানোর কথা। বাট HI H2O H2O2O HI R2O2O কি করে, অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন দেখায় না। বলবি কেন? এটার আবার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখ, RO ফ্রি র্যাডিক্যাল, RO ফ্রি র্যাডিক্যাল কি হবে, মানে R2O2 থেকে RO ফ্রি র্যাডিক্যাল ফরমেশন হলো। RO ফ্রি র্যাডিক্যাল, RO ফ্রি র্যাডিক্যাল HI কে হোমোলাইটিক বন্ড ফিশন করিয়ে, হোমোলাইটিক বন্ড ফিশন করিয়ে ROH এবং I ফ্রি র্যাডিক্যাল যেটা ফরমেশন করার সেটা ফরমেশন করিয়ে ফেলেছে। ফরমেশন করানোর পর দেখা যাচ্ছে I ফ্রি র্যাডিক্যাল এতটাই আনস্টেবল, শুধু তো একটা I ফ্রি র্যাডিক্যাল না, অনেক I ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, এতটাই আনস্টেবল, তাই জন্য কি হয়, I ফ্রি র্যাডিক্যাল অন্য আরেকটা I ফ্রি র্যাডিক্যালের সঙ্গে অ্যাটাচড হয়ে I2 ফরমেশন করে দেয়। যেহেতু I ফ্রি র্যাডিক্যাল স্টেবল নয়, তাই জন্য অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন দেখাচ্ছে না, কিন্তু Br ফ্রি র্যাডিক্যাল স্টেবল ছিল, তাই জন্য কি অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন দেখিয়েছিল। তাহলে শুধুমাত্র পারক্সাইড এফেক্ট দেখাবে কে, শুধুমাত্র পারক্সাইড এফেক্ট দেখাবে কিন্তু HBr, মানে কি শুধুমাত্র অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন দেখাচ্ছে কি হ্যালাসিডদের মধ্যে, HBr H2O2, মানে কি HBrই শুধুমাত্র পারক্সাইড এফেক্ট দেখাবে, HBrই শুধুমাত্র কি হবে, অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন করবে হ্যালাসিডদের মধ্যে। HCl HF স্ট্রং বন্ড বলে করছে না, HI এর উইকার বন্ড বাই I এর ক্ষেত্রে কি হয়, সেটা ফ্রি র্যাডিক্যালটা আনস্টেবল I2 ফরমেশন হয়ে যায়, তাই জন্য কি হয় যে এটা অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন করবে না। পারফেক্ট মানতে কোনো সমস্যা কারো? বুঝতে পারছি, ক্লিয়ার? অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন বুঝতে পারলাম। তাহলে HCl কি হবে, আগেরটায় তাহলে কি হবে, ওটা অ্যান্টি মার্কোনিকভ করলো না, তাহলে কি হবে রে, মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাডিশন হয়ে যাবে। পারফেক্ট, ক্লিয়ার? তাহলে ওখানে তোরা কি করবি, যে এটা অ্যান্টি মার্কোনিকভ করছে না, এই প্রোডাক্টটা দেবে না, বাট প্রোডাক্ট তো এটা দিতে পারে, CH3 CH বন্ড CH2, তাহলে এখানে H অ্যাড হবে, এখানে Cl অ্যাড হবে, তাহলে কি এটা রাইট প্রোডাক্ট হবে, ওপরেরটা কি হবে, কাটা হবে। পারফেক্ট মানতে কোনো সমস্যা? পেরে যাব। এরপরেরটা হচ্ছে অ্যাডিশন অফ হাইপোহ্যালাস অ্যাসিড। অ্যাডিশন অফ হাইপোহ্যালাস অ্যাসিড, ভালো করে শেখ। এই হাইপোহ্যালাস অ্যাসিড এটা কি, HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl। আচ্ছা তুই এইটুকু ভাব, HOCl এর মধ্যে ORCl এর মধ্যে এটা কি হয়, যে Cl ও কি মাইনাস ডেল্টা, Cl কি হবে প্লাস ডেল্টা, তাহলে ইলেকট্রন পেয়ারটা ওয়ের দিকে শিফট হবে, তার মানে কি হবে রে, OH মাইনাস চার্জ তৈরি হবে প্লাস Cl প্লাস চার্জ তৈরি হবে। পারফেক্ট মানতে কোনো সমস্যা? তাহলে তুই যদি একটা কম্পাউন্ডের মধ্যে কোনটা পজিটিভ চার্জ কোনটা নেগেটিভ চার্জ তুই জেনে যাস, তাহলে এখন যদি তোকে যদি বলা হয় যে CH2 ডাবল বন্ড CH2 এর সঙ্গে রিঅ্যাকশন করাও HOCl এর, তুই তো জানিস যে এখানে
ওটা হচ্ছে কি নেগেটিভ আর সিএলটা হচ্ছে প্লাস ডেল্টা। পারফেক্ট। তাহলে কি হবে CH2 বন্ড CH2 পাই বন্ড ব্রেক করলো, পাই বন্ড ব্রেক করে কি হবে রে, যে কোনো একটায়, যেহেতু এখানে একটা সিমেট্রি আছে তাহলে কি যে কোনো একটায় OH অ্যাড হলো, যে কোনো একটায় Cl অ্যাড হলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট এটাই এবার এইরকম ভাবে ভাব, এটাই যদি দুটোই আনসিমেট্রিক্যাল পার্ট, মানে কি হবে, মার্কোনিকভ রুল অনুযায়ী ফলো করবে। দেখ এখানে কি হচ্ছে, HOCl রিয়াকশন করছে, চিন্তা কর যে এখানে HOCl, এই ওটা কি হবে মাইনাস ডেল্টা, সিএলটা কি হবে প্লাস ডেল্টা। তাহলে এর মধ্যে পোলারিটি জেনারেট হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে প্লাস ডেল্টা, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে মাইনাস ডেল্টা তৈরি হবে। তাহলে এবার চিন্তা কর CH3 বন্ড CH বন্ড CH2 পাই বন্ড ব্রেক করলো, তাহলে বলতো CH2 কি মাইনাস চার্জ হয়ে আছে, ওখানে কি অ্যাড হবে তাহলে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ এখানে কে তাহলে Cl। আর নেগেটিভ চার্জ কোথায়, এটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে তাহলে এখানে নেগেটিভ ঢুকবে, তাহলে এখানে কি অ্যাড হলো, OH অ্যাড হলো। তাহলে এইভাবে আমরা অ্যাডিশন করে দেব। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পারবো রে, ক্লিয়ার, অ্যাডিশন করে দিতে পারবো। পরের রিঅ্যাকশন দেখ, অ্যাডিশন অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা আমাকে একটু বল তোরা, সালফিউরিক অ্যাসিড আগের দিন ভাঙতে বলেছিলাম কিরম করে, কনসেন্ট্রেটেড H2SO4। দেখ H2SO4 মানে কি, H বন্ড O বন্ড S ডাবল বন্ড O ডাবল বন্ড O বন্ড O বন্ড H। কনসেন্ট্রেটেড H2SO4 মানে কি একটা H প্লাস ডোনেট করতে পারে। পারফেক্ট, তাহলে কি হবে, একটা OH বন্ড ব্রেক হবে, যেই ব্রেক হবে তাহলে কি হবে রে, H প্লাস প্লাস O SO3H, তাই না, O SO3H মাইনাস তৈরি হচ্ছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই, পেরে যাব। তাহলে এবার তোরাই বল অ্যাডিশন কি হবে, CH2 ডাবল বন্ড CH2, একে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিই তাহলে চিন্তা কর CH2 বন্ড CH2 পাই বন্ড ব্রেক করলো, তাহলে কি হবে, এখানে সিমেট্রি আছে, তার মানে কি যে কোনো একটায় হাইড্রোজেন, যে কোনো একটায় OSO3H গ্রুপ অ্যাড হলো। হ্যাঁ, হাইড্রোজেন আর সালফেট মানে কি পুরো কম্পাউন্ডটাই অ্যাড হলো, তাই জন্য এটাকে বলছি কি, এটাকে আমরা বলবো কি অ্যালকেন হাইড্রোজেন সালফেট, সরি অ্যালকিল হাইড্রোজেন সালফেট, মানে এটা দুটো কার্বনের কি হবে ইথাইল হাইড্রোজেন সালফেট ফর্ম হলো। এটাই যদি আনসিমেট্রিক্যাল কেস হতো তাহলে কি হতো বলতো, তোরা নিজেরাই ভাবতে পারবি, একটু ভেবে দেখ। আনসিমেট্রিক্যাল কেস CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এই আনসিমেট্রিক্যাল কেস এর মধ্যে আমরা যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিই কি হবে রে, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড বন্ড ব্রেক করলো, কোনটা নেগেটিভ চার্জ, যেখানে কার্বনের বেশি হাইড্রোজেন আছে তাহলে সেখানে গিয়ে কে অ্যাড হবে, H, তাহলে সেখানে গিয়ে অ্যাড হচ্ছে কে H। আর যেখানে কম হাইড্রোজেন সেখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে সেখানে অ্যাড হবে কে OSO3H। পারফেক্ট, মানতে কোনো সমস্যা রে, অ্যাডিশন পেরে যাবি, অ্যাডিশন পেরে যাবি, ক্লিয়ার, পারবো। এর পরেরটা দেখ, অ্যাডিশন অফ ওয়াটার, এখানে অ্যাসিডিক হাইড্রোজেন এর প্রেজেন্সে কাজ হবে, ঠিক আছে। দেখ ওয়াটার আবার সেম ভাবে ভাব, CH2 ডাবল বন্ড CH2, অ্যাসিড মিডিয়ামে H প্লাস মিডিয়ামে তুই H বন্ড OH, Hটা কি হবে রে প্লাস ডেল্টা, OH কি হবে মাইনাস ডেল্টা, মানতে কোনো সমস্যা। হ্যাঁ, তাহলে এবার তুই ব্রেক করছিস CH2 বন্ড CH2 ব্রেক হলো, তাহলে যে কোনো একটা H, যে কোনো একটা OH অ্যাড হলো, অ্যালকোহল ফর্মেশন হবে। পারফেক্ট, এটাই যদি এটা সিমেট্রিক্যাল কেস, এটা কি রে সিমেট্রিক্যাল কেস, যদি এটা আনসিমেট্রিক্যাল কেস হয় তাহলে কি হবে, অ্যাসিড মিডিয়ামে H প্লাস মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামে কেন রাখতে হয় এটা পরের পেজে আমি বলছি, ঠিক আছে। H প্লাস মিডিয়ামে কি হবে, H প্লাস মিডিয়ামে H বন্ড OH, তাহলে Hটা কি হবে প্লাস ডেল্টা, OH মাইনাস ডেল্টা, তাহলে কি হচ্ছে দেখ CH3 বন্ড CH বন্ড CH2 পাই বন্ড ব্রেক করলো, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে নেগেটিভ চার্জ স্টেবল হয়, তাই না, তাহলে সেখানে কি হবে পজিটিভ চার্জ, হাইড্রোজেন গিয়ে অ্যাড হবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে পজিটিভ চার্জ তৈরি হবে, সেখানে কি হবে OH মাইনাস গিয়ে ওখানে অ্যাড হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, মানতে কোনো সমস্যা। অ্যাডিশন বুঝতে পারছিস, অ্যাডিশন বুঝতে পারছিস।
ক্লিয়ার রে অ্যাডিশন বুঝতে পারছিস? এবার কোশ্চেন হচ্ছে অ্যাসিড মিডিয়ামে কি হয়। দেখ এটাই তোরা একটু আগে করে এলি, CH2 ডাবল বন্ড CH2, অ্যাসিড মিডিয়াম মানে কি কনসেন্ট্রেটেড H2SO4, আগে ব্রেক করে কি তৈরি করবে, CH2 বন্ড CH2 কি হবে, একটায় H আর একটায় কি হবে রে, OSO3H সিমেট্রিক্যাল বলে যে কোনো একটা H, যে কোনো একটা SO3H গ্রুপ ঢুকেছে, তাহলে অ্যাসিড মিডিয়ামটা ফার্স্ট কাজ করে কি হবে, পাই বন্ডটাকে ব্রেক করে ওয়েট করছে। এবার এর মধ্যে যদি আমরা জল দিই তাহলে কি হবে, এই OSO3H কি হবে, আবার H কে নিয়ে কি হবে, H2SO4 হয়ে বেরিয়ে চলে যাবে, H2SO4 হয়ে বেরিয়ে চলে যাবে, আর এই ওয়েজটা এখানে ঢুকে যাবে। তাহলে কি হলো দেখ, CH2 বন্ড CH2, এখানে H, এখানে কি হবে ওয়েজ অ্যাড হলো, মানতে কোনো সমস্যা? তাহলে এই জন্য অ্যাসিডিক মিডিয়ামটা দেওয়া হয়। দুটোকে একসঙ্গে এইভাবে আমরা ভাবতে পারি। তাহলে দেখ CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে যদি আমরা অ্যাসিড মিডিয়াম দিই কি হচ্ছে, কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে কি হবে CH3 বন্ড CH বন্ড CH2, পাই বন্ড ব্রেক করলো, পাই বন্ড ব্রেক করলো। তাহলে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড হলো, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ অ্যাড হলো। এবার এর মধ্যে কি করছি, জল দিচ্ছি H ডট ওয়েজ, তাহলে কি হবে এটা H2SO4 হয়ে বেরিয়ে চলে যাবে, ওয়েজ ঢুকছে, তাহলে তৈরি হবে কি CH3 বন্ড CH বন্ড CH3, এখানে কি হবে ওয়েজ অ্যাড হলো। পারফেক্ট। তাহলে এইভাবে রিয়াকশন ভাবতে পারবো, অ্যাডিশন রিয়াকশন, কোনো অসুবিধা? ক্লিয়ার? তাহলে এর পরের জায়গায় যাচ্ছি, অ্যালকাইলেশন রিয়াকশন। অ্যালকাইলেশন রিয়াকশন, লক্ষ্য কর CH3 বন্ড C CH3 ডাবল বন্ড CH2, এর সঙ্গে যদি রিয়াকশন করাস H বন্ড C CH3 CH3 CH3, জেনারেলি এই বন্ডটা যদি ব্রেক হয়, এই বন্ডটা যদি ব্রেক হয়, তোরা কি জানিস যে দেখ এইটা একটা যদি ব্রেক হয়, এইচটা যদি ছেড়ে যায় তাহলে এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে না, প্লাস চার্জ তাহলে কার্বনে তৈরি হবে, আর মাইনাস চার্জ তাহলে কি হবে রে, এইচে তৈরি হবে। তাহলে এখানে যদি ব্রেক হয় তাহলে তোরা কি জানিস দেখ, CH3 বন্ড C CH3 ডাবল বন্ড CH2 ছিল, পাই বন্ড ব্রেক করলো, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে রে, প্লাস চার্জ তৈরি হবে, তাহলে ওখানে নেগেটিভ চার্জ কি হবে রে, হাইড্রোজেন গিয়ে ওখানে অ্যাড হবে, তাহলে এখানে হাইড্রোজেন অ্যাড হলো। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হবে নেগেটিভ চার্জ, সেখানে ইলেকট্রো পজিটিভ কি এই কার্বন অ্যালকিল গ্রুপটা মানে টার্ড বিউটাইল গ্রুপটা টোটালটা অ্যাড হলো। কারেক্ট, মানতে কোনো সমস্যা? বুঝতে পারছি পারবো? তাহলে একটাই কি হবে, একটাই কি হবে এই এইচটা অ্যাড হবে, একটাই এই এইচটা অ্যাড হলো, আর একটাই এই টোটাল টার্ড বিউটাইল গ্রুপটা অ্যাড হলো। পারফেক্ট, কোনো অসুবিধা? পেরে যাবো রে, পেরে যাবো, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইলেশন মানে কি, এটা অ্যাডিশন রিয়াকশন হলো। এর পরেরটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। পরের রিয়াকশন হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। রিয়াকশনটাকে একটু দেখাই, চিন্তা না। CH2 ডাবল বন্ড CH2, এর সঙ্গে রিয়াকশন করছে কি B2H6, তিন মলিকিউল অ্যালকিন রিয়াকশন করে, কি প্রোডাক্ট দেয় দেখতে যাব। তার আগে একটু ভেবে নেব যে B2H6 আমরা শিখেছিলাম, B2H6 আমরা শিখেছিলাম হচ্ছে গ্রুপ 13-এ, গ্রুপ 13-এ শিখেছিলাম মনে হয়, দেখ লক্ষ্য কর মনে পড়ে কিনা, HHB HH, যেখানে এই হাইড্রোজেন গুলো ব্রিজ বন্ড ফর্ম করছিল বা বলছিলাম ব্যানানা বন্ড ফর্ম করে আছে, তাই না? B2H6 এইভাবে ডাইমার ফর্ম করে থাকতো, এরকম ভাবে কি হতো B2H6 ডাইমার ফর্ম করে থাকতো। যাই হোক, জানতে হবে না, আমরা জাস্ট যখন B2H6 দিয়ে রিয়াকশন করব না, B2H6 এর ডাইমারটা ভেঙে মনোমার ফর্ম হয়ে যাবে, একটা BH3 রিয়াকশন করবে,
একটা BH3 রিঅ্যাকশন করবে আর একটা BH3 প্রথম থেকেই কি হবে প্রোডাক্ট দিয়ে দেবে। তাহলে B2H6 এর মধ্যে একটা BH3 রিঅ্যাকশন করবে আর একটা BH3 কি হবে প্রোডাক্ট দিয়ে দেবে। ঠিক আছে, এবার ক মলিকিউল অ্যালকিন কাজ করছে দেখ, 3 মলিকিউল, ভালো করে একটু দেখ, লক্ষ্য কর। CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, পারফেক্ট। এবার লক্ষ্য কর, এই পাই বন্ডটা যদি ব্রেক হয় তাহলে কি হবে, এই সি এর একটা বন্ড খুললো, এই সি এর একটা বন্ড খুললো। এই পাই বন্ডটা ব্রেক হলো তাহলে কি হবে, এই সি এর একটা বন্ড খুললো, এই সি এর একটা বন্ড খুললো। এই পাই বন্ডটা ব্রেক হলো, এই সি এর একটা বন্ড খুললো, এই সি এর একটা বন্ড ফ্রি হলো, পারফেক্ট। এবার চিন্তা কর BH3 এর মধ্যে BH3 বি এর ভ্যালেন্সি তাহলে কত রে 3 আর H এর ভ্যালেন্সি কত রে 1। তাহলে দেখ এই যে এই সিঙ্গেল বন্ড গুলো কে বসছে H H H বসছে, তাহলে এটা তৈরি হলো কি দেখ CH3 CH2, এটাও দেখ CH3 CH2, এটাও দেখ CH3 CH2, আর মাঝে গিয়ে বসছে কে দেখ তিনটের সঙ্গেই তিনটে CH3 CH2 CH3 CH2 CH3 CH2 CH3 CH2 তিনটে CH3 CH2 এর সঙ্গে মাঝে গিয়ে বসলো কে বি, তাহলে কি অ্যালকিল গ্রুপ তিনটে গিয়ে অ্যাড হলো, কারেক্ট, অ্যালকিল গ্রুপ তিনটে গিয়ে অ্যাড হলো, পারফেক্ট। তাহলে তিনটে অ্যালকিল গ্রুপ যেই অ্যাড হচ্ছে সঙ্গে সঙ্গে লক্ষ্য কর যে এটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা না, CH3 বন্ড CH2 হোল 3B, CH3 বন্ড CH2 হোল 3B, পারফেক্ট, এটা তৈরি হলো। এবার এর মধ্যে কি করছি আমরা, NaOH মিডিয়াম, NaOH মিডিয়ামটাকে না এরকম OH মাইনাসও লিখতে পারে, হ্যাঁ, NaOH মিডিয়ামকে কি হবে এরকম OH মাইনাসও লিখতে পারে, OH মাইনাস দেখেও বুঝবো কি এটা বেস মিডিয়ামে কাজ হচ্ছে, ঠিক আছে। আর কি হয় 3H2O2, আচ্ছা 3H2O2 একটু মনে করে ভাব তোরা, 3H2O2, H2O2 কে এ দেখ হোমোলাইটিক বন্ড ফিশন করবে না, তাহলে কি হবে রে তিনটে OH প্লাস তিনটে OH এ ব্রেক হবে, তাই না, হ্যাঁ কি হবে তিনটে OH এ ব্রেক হবে, তার মানে কি হচ্ছে দেখ 3OH ডট 3OH এ ভাঙলাম আমরা, পারফেক্ট। তাহলে দেখ এখানে কটা অ্যালকিল গ্রুপ আছে, CH3 CH2 কটা আছে, তিনটে আছে, এক CH3 CH2 একটা OH কে নিয়ে তৈরি হবে কি CH3 বন্ড CH2 বন্ড OH, তাহলে এখানে তিনটে অ্যালকিল গ্রুপ আছে, তাহলে তিনটে OH কে নিয়ে হয়ে গেল কি 3 মলিকিউল CH3 CH2OH, আর এখানে বোধহয় পড়ে আছে কে বি পড়ে আছে, আর কটা OH পড়ে আছে রে তিনটে OH পড়ে আছে, তাহলে সেইটা কি হচ্ছে দেখ বি যেহেতু তিনটে বন্ড করতে পারে BOH 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 ফরমেশন করলো, পারফেক্ট। তাহলে এই দেখ BOH যে ফরমেশন হলো তার মানে কি এটা মানেই আমরা বলতে পারি দেখ তিনটে H মানে কি H3 B আর তিনটে O মানে কি O3, তাহলে কি H3BO3 ফরমেশন করলো, পারফেক্ট, মানতে কোনো সমস্যা। এখানে অলওয়েজ দেখ যে ওইচটা যে কার্বনের সঙ্গে লেগে আছে সেটাকে বলে আলফা কার্বন, সেটা দেখ একটা কার্বনের সঙ্গে লেগে আছে, অলওয়েজ এখানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, কি হবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, এখানে কি হবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, পারফেক্ট, ক্লিয়ার, এই পর্যন্ত কোনো অসুবিধা বুঝতে পারছি। আমি আরেকটা এক্সাম্পল নিই, এটা তো 2 কার্বন ছিল, 3 কার্বন দিয়ে একটা আনসিমেট্রিক্যাল কেস দিয়ে দেখাচ্ছি তোদের, তোরাই ভাববি। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে B2H6 দেওয়া হলো, কি হবে রে একটা BH3 রিঅ্যাকশন করবে আর একটা BH3 কি হবে প্রোডাক্ট দিয়ে দেবে। একটা BH3 যেটা রিঅ্যাকশন করছে সেটা কি CH3 বন্ড CH বন্ড CH2, দেখ পাই বন্ডটা ব্রেক করলো, ওপরে দেখ CH3 বন্ড CH বন্ড CH2, এই দেখ পাই বন্ড ব্রেক করেছে, পারফেক্ট। এখানে দেখ CH2 বন্ড CH বন্ড CH3, এই দেখ পাই বন্ড ব্রেক করেছে, পারফেক্ট। তাহলে কি দেখতে হবে যে কার্বন গুলোর সঙ্গে যেটা CH যেটা সেখানে কি H H H অ্যাড হলো আর এই মাঝখানে কি B অ্যাড হলো, পারফেক্ট। তাহলে কি হলো এই কম্পাউন্ডটাকে বলে ট্রাইপ্রোপাইল বোরেন যৌগ, আগেরটাই কি ছিল ট্রাই ইথাইল বোরেন যৌগ হয়েছিল, এটাকে বলা হয় কি ট্রাইপ্রোপাইল বোরেন যৌগ, পারফেক্ট। এই ট্রাইপ্রোপাইল যে বোরেন যৌগটা তৈরি হলো সেটা কি দেখ CH3 বন্ড CH2 বন্ড CH2 হোল 3B, ট্রাইপ্রোপাইল বোরেন যৌগ তৈরি হলো, একে আমরা কি করছি OH মাইনাস দিচ্ছি আর এখানে কি দিচ্ছি H বন্ড O বন্ড O বন্ড H,
কটা, 3টে H2O2 কাজ করাচ্ছি। তার মানে কি হবে রে, 3OH 3OH হিসাবে ব্রেক হচ্ছে। তাহলে 3টে OH কি হবে, 3টে অ্যালকিল গ্রুপকে নিয়ে 3টে OH, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH। তাহলে দেখ 3টে অ্যালকিল গ্রুপকে নিয়ে 3টে OH কি করবে, 3টে অ্যালকোহল ফর্মেশন করবে। আর একটা বি আরো 3টে OH কে নিয়ে কি তৈরি করবে রে, H3BO3 ফর্মেশন করবে। তাহলে এখানে তোরা অলওয়েজ এইটুকু বুঝতে পেরে গেছিস, দেখ আলফা কার্বন এটাও তাহলে কি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। তাহলে হাইড্রোবোরেশন রিয়াকশন যেহেতু পারক্সাইডের প্রেজেন্সে হচ্ছে, দেখ চিন্তা কর এটা কি একটা অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন হচ্ছে না, এটা কি অ্যাডিশন হচ্ছে, একটা অ্যান্টি মার্কোনিকভ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই না? তাহলে তুই যদি এখানে প্রপারলি যদি দেখিস, তাহলে দেখ তুই যদি এরম ভাবে ভাবি CH3 CH ডাবল বন্ড CH2, একে যদি তুই B2H6 দিস, B2H6 দিস, তার সঙ্গে NaOH দিচ্ছিস, তার সঙ্গে H2O2 দিচ্ছিস, এটা কি হবে রে, অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করবে। হ্যাঁ, আর কি হবে, অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করে কি হবে, ওয়াটার অ্যাডিশন করবে। কি হবে এটা, মানে কি ওয়াটার অ্যাডিশন হলো। দেখ চিন্তা করে দেখ, দেখ ফার্স্ট স্টেপে কি হাইড্রোজেন অ্যাড হয়েছিল, আর সেকেন্ড স্টেপে OH অ্যাড হলো, তার মানে কি ওয়াটার অ্যাডিশন হলো, তাই না? এই ওয়াটার অ্যাডিশনে তোকে মানতে হবে কি, বুঝতে হবে কি রকম করে, CH3 বন্ড CH বন্ড CH2 পাই বন্ডটা ব্রেক করলো, CH3 বন্ড CH বন্ড CH2 কি হবে, পাই বন্ডটা ব্রেক করলো। পাই বন্ড ব্রেক করে কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে হাইড্রোজেন অ্যাড হলো, আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে OH অ্যাড হলো বা ইলেকট্রোনেগেটিভ গ্রুপটা অ্যাড হলো, তাই না? এটাই তো অ্যান্টি মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাডিশন হলো, তাই না? তাহলে এখানে অলওয়েজ কি হবে, প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। হাইড্রোবোরেশন রিয়াকশনে অলওয়েজ কি হবে, প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। এখানে এই জিনিসটা পুরোটাই বলে দেওয়া আছে। পারফেক্ট, এখানে পুরোটাই কি হবে, অ্যান্টি মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাড হবে, অলওয়েজ এখানে প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে, পুরো ডিটেইলিং করে দেওয়া আছে। পারফেক্ট, পারবো। এরা অলওয়েজ কি হবে, এরা অলওয়েজ কি করবে, প্রাইমারি অ্যালকোহল ফর্ম করবে। পারবো রে, ক্লিয়ার, পেরে যাব। এরপরে রিয়াকশন করছি, অক্সিডেশন উইথ কোল্ড অ্যান্ড ডাইলিউট KMnO4। কিরম বলছে, কোল্ড অ্যান্ড ডাইলিউট KMnO4। কোল্ড অ্যান্ড ডাইলিউট KMnO4 যদি কাজ করে, KMnO4 এই যদি জলের সঙ্গে রিয়াকশন করে, KMnO4 এ Mn কত রে, +7 অক্সিডেশন স্টেট। +7 অক্সিডেশন স্টেট মানে কি, ও হায়ার অক্সিডেশন স্টেটে আছে। হায়ার অক্সিডেশন স্টেটে আছে মানে কি, ও নিজে আর অক্সিডাইজড হতে পারবে না, নিজে রিডিউসড হবে, অন্যকে অক্সিডাইজ করবে। তাহলে ওর সঙ্গে KMnO4 যদি আমরা জল দিই, তাহলে ও কি করবে, জলকে অক্সিডাইজ করবে। তার মানে কি হবে, এটা H বন্ড O, দেখ বন্ড O বন্ড H কি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে দেবে। তাহলে কি, জলকে ও অক্সিডাইজ করে অক্সিজেন মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে কি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড করে দেবে। আর যখনই এই হাইড্রোজেন পারঅক্সাইড করলো, তোরা তো জানিস হাইড্রোজেন পারঅক্সাইড কি হয়, হোমোলাইটিক বন্ড ফিশন করে OH এ ব্রেক হয় না, OH প্লাস OH এ ব্রেক হবে না। কি রে, পারবো তো রে, OH প্লাস OH এ ব্রেক হবে হাইড্রোজেন পারঅক্সাইড। তার মানে এটা যখন কোল্ড কন্ডিশনে, দেখ CH2 ডাবল বন্ড CH2 কোল্ড কন্ডিশনে KMnO4 H2O কি কন্ডিশন, কোল্ড কন্ডিশনে রিয়াকশন হচ্ছে, কারেক্ট। কোল্ড কন্ডিশনে যখনই রিয়াকশন হবে কি হবে, CH2 বন্ড CH2 এই পাই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে কি হবে, দুটোয় দুটো OH ঢুকে যাবে, দুটোয় দুটো OH ঢুকে যাবে। তাহলে এটার নাম কি ছিল, ইথিলিন। আর এখান থেকে দুটো OH, যেহেতু পাশাপাশি কার্বনে দুটো OH ঢুকছে, এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকল কম্পাউন্ড। কি বলি, গ্লাইকল। এটাকে বলা হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল কম্পাউন্ড তৈরি হলো। যেটা তৈরি হলো সেটা কি, ইথিলিন গ্লাইকল। এটা হচ্ছে আনস্যাচুরেশন টেস্ট, এটাও একটা আইডেন্টিফিকেশন টেস্ট, এটাও একটা আইডেন্টিফিকেশন, এটাও একটা আইডেন্টিফিকেশন টেস্ট। এই আইডেন্টিফিকেশন টেস্ট, এটাও কি আনস্যাচুরেশন টেস্ট,
কি হবে KMNO4 জেনারেলি কি হয় ভায়োলেট কালারের হবে, এটা কি হবে সেখান থেকে কালারলেস হয়ে যাবে, এটা কি হবে ভায়োলেট কালার থেকে কি হবে কালারলেস হয়ে যাবে। তার মানে কি এটা অলওয়েজ তোকে এইভাবে মাথায় রাখতে হচ্ছে যে যদি এটা প্রোপিলিন কাজ করতো, ধর এটায় প্রোপিলিন কাজ করছে, পারফেক্ট, প্রোপিলিন কাজ করছে মানে কি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে যদি আমরা KMNO4 আর H2O দিয়ে দিই তাহলে কি হবে দেখ CH3 বন্ড CH বন্ড CH2, দেখ KMNO4 H2O কে অক্সিডাইজ করে কি হবে H2O2 তৈরি করবে, H2O2 ব্রেক করবে কিসে OH, OH এ ব্রেক হবে, মানে কি দুটো অ্যাডজাসেন্ট কার্বন, দুটো পাশাপাশি কার্বনে কি হবে OH, OH ঢুকে যাবে, প্রোপিলিন থেকে প্রোপিলিন গ্লাইকল তৈরি হলো, প্রোপিলিন থেকে তৈরি হলো কি প্রোপিলিন গ্লাইকল, এখানেও কি হবে ভায়োলেট কালার টু কি হবে যেটা ডিকালারাইজড হয়ে যাবে, কারেক্ট, কি হবে ডিকালারাইজড হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে কি আইডেন্টিফিকেশন টেস্ট, এই টেস্টটাকে আমরা বলি হচ্ছে কি বায়ার টেস্ট, এই টেস্টটাকে আমরা বলি হচ্ছে কি বায়ার টেস্ট। চিন্তা কর কি বলছে রিয়াকশন গ্লাইকল কম্পাউন্ড কাদের বলা হয়, গ্লাইকল তাদেরকে বলা হয় যে যখন দুটো পাশাপাশি কার্বনে অ্যাডজাসেন্ট কার্বনে দুটো ওএইচ ঢুকে যাবে তখন তাকে বলা হয় কি বায়ার টেস্ট। এটা কি হয় যে KMNO4 এর কালারকে কি করে ডিকালারাইজ করে দেয়, কি করে KMNO4 এর ভায়োলেট কালারকে কি করে দেবে ডিকালারাইজ করে দেবে, পারফেক্ট, KMNO4 এর কালারকে কি করবে ডিকালারাইজ করে দেবে। তাহলে এটাও কি একটা আনস্যাচুরেশন টেস্ট, পারফেক্ট। তাহলে কি আগে একটা শিখেছিলাম কোথায় ব্রোমিনা CCl4 কি হবে রেডিশ ব্রাউন থেকে কি হবে কালারলেস হয়ে যাবে, আর এটা কি হবে KMNO4 সেটা কি হবে ভায়োলেট কালার থেকে কালারলেস হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, আইডেন্টিফিকেশন মাথায় রাখিস ভালো করে। আগেরটা কি ছিল হট এই কি বলে কোল্ড অ্যান্ড ডাইলিউট, কোল্ড অবস্থায় আছে মানে কি হবে ডাইলিউট, আর এটা কি হচ্ছে দেখ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড KMNO4 রিঅ্যাকশন করছে। KMNO4 হাইলি অক্সিডাইজিং এজেন্ট, শুধু মাথায় রাখবি দেখ এইভাবে CH3CH ডাবল বন্ড CHH, একে যদি আমরা হট কন্ডিশনে হট KMNO4 দিই, KMNO4 অক্সিডাইজড হয়ে যেখানে C ডাবল বন্ড C আছে সেই জায়গাটা ব্রেক করে দুদিকে দুটো O ঢুকিয়ে দেবে, আর যদি কম্পাউন্ডে কোনো যে সেই ডাবল বন্ডের সঙ্গে যদি কোনো CH বন্ড থাকে, মানে ডাবল বন্ড যে কার্বনটা করে আছে সেই কার্বনের সঙ্গে যদি কোনো CH বন্ড থাকে তার CH বন্ড ব্রেক করেও মাঝখানে একটা O ঢুকিয়ে দেবে। KMNO4 এর কাজ হচ্ছে কি এই মাঝখানে বন্ডটা ব্রেক করে কি হবে O ঢুকিয়ে দেবে। দেখ লক্ষ্য কর এখানে দেখ KMNO4 দিচ্ছি তাহলে কি হচ্ছে এই বন্ডটা মাঝখান দিয়ে ব্রেক করছে, তাহলে তুই কি করবি ফার্স্ট এরকম করে লেখ CH3C বন্ড H ডাবল বন্ড CHH, পারফেক্ট। তাহলে ফার্স্ট আমার ভাবনা কি হচ্ছে এই পাই বন্ড মানে দুটো বন্ড এরকম করে ব্রেক করে তাহলে কি হবে এইখানে একটা O এখানে একটা O হলো। এবার যদি যেটায় ওটা ঢুকলো সেই কার্বনে যদি CH বন্ড থাকে তাহলে কি হবে সেই CH বন্ডটাও ব্রেক করে কি হবে মাঝখানে একটা O ঢুকলো, তাহলে দেখ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে না CH3CH, আর এখানেও কি হবে তাহলে মাঝখানে O ঢুকছে, মাঝখানে কি হচ্ছে O ঢুকছে। এবার তোকে মাথায় রাখতে হবে যে একই কার্বনে দুটো OH গ্রুপ যদি চলে আসে তাহলে কি হবে সেটা আনস্টেবল হয়ে যায়। একই কার্বনে যদি দুটো OH গ্রুপ, কার্বন ছোট অ্যাটম ভারী গ্রুপ দুটো চলে এসছে তাহলে কি হবে OH কি হবে চলে এসছে মানে আনস্টেবল হয়ে যাবে, তার মধ্যে থেকে কি হবে ওয়াটার রিমুভ হবে, কি তৈরি হবে দেখ এইটা যদি ওয়াটার হয়ে বেরিয়ে চলে যায় তাহলে কি হবে C ডাবল বন্ড O, এখানে দেখ বন্ড O, দেখ এই বন্ডটা কি ডাবল বন্ড তৈরি হবে, তার মানে কি হবে রে CO2 তৈরি হবে। তাহলে তুই এইটুকু বুঝতে পেরে গেছিস যদি ধারে একটা কার্বন থাকে, যে যদি এরকম একটা কার্বন তার সঙ্গে দুটো CH থাকে তাহলে সেটা অলওয়েজ CO2 আর H2O তৈরি হবে, আর এই দিকটায় যেটা থাকছে সেটা কি হচ্ছে অ্যাসিড তৈরি হচ্ছে। বাট এখানে CH বন্ড আছে বলে, যদি CH বন্ড না থাকতো তাহলে কিন্তু অ্যাসিড হতো না, তাহলে সেটা কিটোন হয়ে যেত। দেখ লক্ষ্য কর পরের একটা এক্সাম্পল নিই CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, দেখ ভালো করে লক্ষ্য কর হট অ্যান্ড কনসেন্ট্রেটেড KMNO4 দিচ্ছি কি হবে এই মাঝখান দিয়ে ব্রেক করছে
আর CH বন্ড গুলো ব্রেক করে ও ঢুকবে, তাহলে কি তৈরি হচ্ছে দেখ, CH3 বন্ড C, ডাবল বন্ড C, বন্ড H, বন্ড CH3, বন্ড H, এটা ছিল। তাহলে কি এই মাঝখানটা ব্রেক করে কি হবে, এইদিকে একটা ও এইদিকে একটা ও ঢুকলো। হ্যাঁ, আর একটা কি, যে বন্ডে ওটা ঢুকেছে সেখানেই দেখ CH বন্ড আছে, তাহলে কি OH হয়ে গেল, এটাও দেখ OH হয়ে গেল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, মানতে কোনো সমস্যা, দুটো CH ফরমেশন হয়েছে। এবার দেখ আরেকটু আপডেট করছি, CH3 বন্ড C, CH3 দেখ, ডাবল বন্ড C, বন্ড CH3, বন্ড H, দেখ এখানে আমরা হট KMnO4 দিয়ে কাজ করছি, তাহলে কি হবে, CH3 বন্ড C, বন্ড CH3, ডাবল বন্ড C, বন্ড CH3, বন্ড H, তোরাই ভাব, দেখ ব্রেক করলো, এদিকে একটাও এদিকে একটাও হলো। এখানে দেখ কোনো CH বন্ড আছে, তাহলে আর কোনো বন্ড ব্রেক করে ও ঢুকছে না। বাট এখানে দেখ একটা CH বন্ড আছে, তাহলে কি হবে, এই বন্ডটা ব্রেক করে কি হবে, ও ঢুকে গেল। তাহলে কি এখনো কিটোন তৈরি হলো, আর এখনো কি হলো, অ্যাসিড তৈরি হলো। তাহলে এবার এইটাকে তোরা নিজেরা বলবি, CH3 বন্ড C, বন্ড CH3, ডাবল বন্ড C, CH3, CH3, হট KMnO4, কি হবে, ব্রেক করছি, CH3 বন্ড C, বন্ড CH3, ডাবল বন্ড C, বন্ড CH3, CH3, কি হবে, এদিকে একটাও এদিকে একটাও, কোনো CH বন্ড নেই ওখানে, তাহলে কি সেখানে আর ব্রেক করে কোনো অক্সিজেন ঢোকার ব্যাপার নেই। তাহলে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড KMnO4 এর কাজ কিভাবে হবে বুঝতে পেরেছিস। আর ডাইলিউট KMnO4 বা অ্যালকালাইন KMnO4, ওটা অ্যালকালাইন KMnO4 বলে, হ্যাঁ, বায়ার টেস্টে। হ্যাঁ, অ্যালকালাইন KMnO4 যদি হয়, ক্ষারীয় KMnO4 কি হয়, ওটা বেগুনি কালার, সেটা কি হবে, কালারলেস হয়ে যাবে। পারফেক্ট, ওটা হচ্ছে বায়ার টেস্ট। পারফেক্ট, ওকে। ক্যাটালাইটিক অক্সিডেশন, ক্যাটালাইটিক অক্সিডেশন কার প্রেজেন্সে রিঅ্যাকশন করছি দেখ, CH2 ডাবল বন্ড CH2, একে রিঅ্যাকশন করছি কি O2, কার প্রেজেন্সে Ag, দুটো Ag এখান থেকে একটা অক্সিজেনকে নিয়ে কি করবে, Ag2O হয়ে বেরিয়ে চলে যাবে, আর একটা অক্সিজেন এই কম্পাউন্ডে ঢুকবে। কিভাবে ঢুকবে দেখ, CH2 বন্ড CH2, পাই বন্ডটা ব্রেক করে এই মাঝখানে একটা O ঢুকে গেল, এটাকে বলে ইপক্সাইড বা একটা সাইক্লিক ইথার। এটাকে আমরা বলি, এটা হচ্ছে কি ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড বা ইথিলিন মানে কি বলে, ইপক্সাইড কম্পাউন্ড, ইথিলিন অক্সাইড বা কি হবে, ইপক্সাইড কম্পাউন্ড তৈরি হলো। এবার দেখ প্রোপিলিন যদি রিঅ্যাকশন করে, যদি প্রোপিন রিঅ্যাকশন করে, CH ডাবল বন্ড CH2, এটা যদি Ag and O2 দিয়ে রিঅ্যাকশন করি, তাহলে কি হবে, Ag2O হয়ে বেরিয়ে চলে যাবে, একটা O ঢুকবে, একটা যদি O ঢোকে তাহলে কি হবে, CH3 বন্ড CH বন্ড CH2, O ঢুকলো, তাহলে কি হবে, এটা কি হলো, প্রোপিলিন অক্সাইড। সেটা কি হচ্ছে, এটাও একটা ইপক্সাইড কম্পাউন্ড, মানতে কোনো সমস্যা। পাই বন্ড ব্রেক করে মাঝখানে একটা O ঢুকে গেল, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। এই আজকের রিঅ্যাকশন গুলো মারাত্মকভাবে প্র্যাকটিস করিস, লিখে লিখে, মারাত্মকভাবে লিখে লিখে প্র্যাকটিস করিস। এগোলাম, তাহলে পরের জায়গায় যাচ্ছি। পরের রিঅ্যাকশন, oxidation with peroxy acid। আচ্ছা দেখ, চিন্তা কর, CH2 ডাবল বন্ড CH2, একে যদি আমরা পারক্সো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করাই, এটা তো অ্যাসিটিক অ্যাসিড ছিল, এটা তো অ্যাসিটিক অ্যাসিড ছিল। আমি যদি অ্যাসিটিক অ্যাসিডকে ভালো করে চিন্তা কর, অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমি H2O2 দিয়ে রিঅ্যাকশন করি, H2O2 কে রে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইলি অক্সিডাইজিং এজেন্ট, ও কি করবে, এর অক্সিজেনটা
এর মাঝখানে ঢুকিয়ে এর মধ্যে একটা পারক্সাইড তৈরি করে দেবে, CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড, এটা কি হবে ওইচ বন্ডটা ব্রেক করে একটা অক্সিজেন ঢুকে যাবে প্লাস ওয়াটার হয়ে বেরিয়ে চলে যাবে। দেখ এখান থেকে যদি অক্সিজেনটা বেরিয়ে যায়, একে যদি অক্সিডাইজ করে তাহলে কি হবে, এটা ওয়াটার হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখ, এটাই যেটা তৈরি হলো সেটা কি দেখ, অ্যাসিটিক পারক্সাইড তৈরি হয়েছে, অ্যাসিটিক পারক্সাইড। তাহলে এর মধ্যে এখন পারক্সাইড বন্ড প্রেজেন্ট আছে, এই অ্যাসিটিক পারক্সাইড এর মধ্যে এখন পারক্সাইড বন্ড প্রেজেন্ট আছে, জেনারেলি বলা হয় কি পারক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা এর মধ্যে পারক্সো বন্ড প্রেজেন্ট আছে। তাহলে কি হবে, এর মধ্যে থেকে একটা অক্সিজেন এই CH বন্ডের পাই বন্ডটাকে ব্রেক করে কি হবে রে, ইথিলিন অক্সাইড, কি হবে ইথিলিন অক্সাইড ফরমেশন করে দেবে, প্লাস এখান থেকে যদি অক্সিজেনটা বেরিয়ে চলে যায় তাহলে এটা কি আবার যেরকম অ্যাসিটিক অ্যাসিড ছিল সেরকম অ্যাসিটিক অ্যাসিড ফরমেশন করে দেবে, ইথিলিন অক্সাইড ফর্ম হবে। তাহলে পারক্সো অ্যাসিটিক অ্যাসিড কিভাবে ফরমেশন হবে সেটা শিখলাম। সেই পারক্সো অ্যাসিটিক অ্যাসিডের কি হচ্ছে, হাইলি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যে অক্সিজেনটা কাজ করছে, সেই অক্সিজেন, এই দুটো অক্সিজেনই -1 অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে কি হাইলি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, সেই অক্সিজেনটা কি হবে এর সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা, আর ওটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরিয়ে চলে যাবে, পারফেক্ট পেরে যাব। তাহলে পারক্সো অ্যাসিটিক অ্যাসিড কিভাবে তৈরি করে ওইদিকে দেখিয়ে আছি, যেটা কিনা আমাদের এই পরের পেজে দেখানো আছে, পারক্সো অ্যাসিটিক অ্যাসিড কিভাবে ফরমেশন হয়েছে, পারফেক্ট ক্লিয়ার পেরে যাব। আমরা এটা শিখলাম কি 12 নাম্বার রিয়াকশন আজকে শিখলাম। আজকে এর পরের যেটা শিখতে যাব 13 নাম্বার রিয়াকশন, সেটা হচ্ছে ওজোনোলাইসিস অফ অ্যালকিন, মারাত্মক একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, ওজোনোলাইসিস অফ অ্যালকিন। ভালো করে চিন্তা কর, শর্ট ফর্মও শিখিয়ে দেবো, আগে পুরোটাকে ভালো করে বড়ভাবে শেখ। CH2 ডাবল বন্ড CH, CH2 ডাবল বন্ড CH2, এর সঙ্গে রিয়াকশন করছে কে, O3 Zn dust H2O, O3 Zn dust H2O রিয়াকশন করছে, প্রোডাক্ট দেবে। কিভাবে প্রোডাক্ট দেবে সেটাকে ভেঙে ভেঙে দেখতে যাচ্ছি। CHH ডাবল বন্ড CHH, প্রথম এর সঙ্গে একটা O3 রিয়াকশন করে, O3 মানে কি ওজোন। ইনিশিয়ালি কি হবে, তিনটে ওই এই কম্পাউন্ডের মধ্যে ঢুকবে, কিরম ভাবে ঢোকে, CHH ডাবল বন্ড CHH, প্রথম কি হচ্ছে O3 কি হচ্ছে, একটা পাই বন্ড ব্রেক করলো, পাই বন্ড ব্রেক করে কি হবে, O3 এর মধ্যে দুটো, এই একটাও ঢুকলো, নিজেদের মধ্যে বন্ড ফর্ম করলো। তার ফলে কি হচ্ছে দেখ, কেন নিজেদের মধ্যে বন্ড ফর্ম করলো, তাহলে দেখ কি ভাবনাটা ভালো করে ভাব, দেখ পাই বন্ড ব্রেক করে দুটো ও ঢুকলো, অক্সিজেনের ভ্যালেন্সি কত 2, তাই জন্য কি এটা একটা করে ভ্যালেন্সি দেখাচ্ছিল, এখানে কি এই একটা বন্ড করে ফেললো, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত 2 হয়ে গেল, পারফেক্ট। আরো একটা ও ঢোকা বাকি আছে, প্রথম কি হলো পাই বন্ড ব্রেক করে দুটো ও ঢুকে গেল, তারপরে কি হবে এই সিগমা বন্ডটা ব্রেক করে, কি হবে আর একটা ও ঢুকলো, এটাকে বলা হয় ওজোন। ইথিলিনের সঙ্গে রিয়াকশন করছে, তাই জন্য এটাকে বলা হবে ইথিলিন ওজোনাইট কম্পাউন্ড, ইথিলিন ওজোনাইট কম্পাউন্ড তৈরি হলো। এই ইথিলিন ওজোনাইট কম্পাউন্ডকে আমরা যদি Zn dust আর H2O দিই, তাহলে কি হবে, এইখান দিয়ে ব্রেক করবে, এখান দিয়ে ব্রেক করবে, এইটা ব্রেক করবে, এইটা ব্রেক করবে। এই অক্সিজেনটা H2O কে নিয়ে H2O2 ফরমেশন হবে। আর এই প্রোডাক্টটা একটু ভালো করে লক্ষ্য কর, আমি আরেকবার পুরোটাকে লিখছি, CHH ভালো করে ভাব, এই ওটা কোথায় গেল, H2O কে নিয়ে H2O2 হয়ে গেছে, এখান দিয়ে ব্রেক করছে, এটা ব্রেক করলো, তাহলে দেখ এই ও এর একটা বন্ড ফ্রি হলো, এই সি এর একটা বন্ড ফ্রি হলো, তারা নিজেদের মধ্যে কি হলো ডাবল বন্ড তৈরি করলো। এই ও এর একটা বন্ড ফ্রি হলো, এই সি এর একটা বন্ড ফ্রি হলো, তারা নিজেদের মধ্যে কি হবে রে ডাবল বন্ড তৈরি করলো। তাহলে দেখ তিনটে ও এর মধ্যে কাজ কি হলো রে, মেন প্রোডাক্টে অর্গানিক প্রোডাক্ট যেটা তৈরি হলো সেখানে দুটো ও ঢুকলো, আর আরেকটা ও H2O2 তৈরি করলো, তাই না।
তাহলে এটাকে যদি আমি একটু শর্টে ভেবে নিই, এইভাবে ভাববো না, দেখ জাস্ট আমি কি করব, এই কম্পাউন্ডটাকে একটু বড় করে ডাবল বন্ড দিয়ে লিখবো। কি করব, একটু বড় করে ডাবল বন্ড দিয়ে লিখবো। তিনটে ও কাজ করছে, তাহলে কি হবে, এই মাঝখান দিয়ে ব্রেক করে এইদিকে একটা ও, এইদিকে একটা ও ঢুকিয়ে দিলাম, আর একটা ও কি হবে, H2O2 ফর্ম করছে। দেখ এটাই প্রোডাক্ট দিয়েছিল না, তাই না? তাহলে ওজোনোলাইসিস রিঅ্যাকশনে O3 তিনটে ও কি করবে, ডাবল বন্ডটাকে ব্রেক করে দুদিকে দুটো ও ঢুকছে, আর একটা কি হবে, H2O2 ফরমেশন করবে। পারফেক্ট ক্লিয়ার ভাবতে পারছি? তাহলে এটাই যদি এই রিঅ্যাকশনটা হয়, তাহলে একটু ভাব তোরা বল আমাকে কি হবে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, একে যদি আমাকে বলে O3 Zn ডাস্ট H2O দেওয়ার কথা, তাহলে কি হবে, CH3 বন্ড CH, এখানে কি বলেছি একটু বড় করে লিখছি, CHH, তাহলে কি হবে, ও ঢুকলো, প্লাস কি হলো রে, H2O2 ফরমেশন করলো। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পেরে যাব। তাহলে এটাই যদি ওরকম ভাবে ভেঙে করি, তাহলে কি হবে, দেখ একটু ভেবে দেখ, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 রিঅ্যাকশন করছে কে, প্রথম O3 রিঅ্যাকশন করে, O3 রিঅ্যাকশন করছে মানে কি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা ছিল প্রথম কি হচ্ছে, আচ্ছা এই CH-টাকে না নিচে এরকম করে লিখলাম, হ্যাঁ, পাই বন্ড ব্রেক করলো, এখানে একটা ও ঢুকলো, এখানে একটা ও ঢুকলো, পারফেক্ট। তাহলে কি হবে, এটা নিজেদের মধ্যে বন্ড করলো, এরপর কি এই সিগমাটা ব্রেক করে এই একটা ও ঢুকলো, পারফেক্ট, মানে এই একটা বন্ড করলো, মানে কি সিগমা ব্রেক করে ওটা ঢুকে গেল। এরপরের স্টেপ কি হচ্ছে, একে যেই আমরা Zn ডাস্ট আর H2O দিচ্ছি, এখান দিয়ে ব্রেক করছে, এখান দিয়ে ব্রেক করছে, এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, পারফেক্ট। তাহলে কি হচ্ছে, আরেকবার লিখছি, CH3 বন্ড C বন্ড H বন্ড O বন্ড C বন্ড H বন্ড H বন্ড O বন্ড O বন্ড, এরকম। তাহলে দেখ এই ওটা কি করছে, H2O কে নিয়ে H2O2 ফরমেশন করছে, আর এই মাঝখান দিয়ে বন্ডটা ব্রেক করে যাচ্ছে, তাহলে এই বন্ডটা আর এই বন্ডটা ডাবল বন্ড তৈরি করছে, এই বন্ডটা ডাবল বন্ড তৈরি করছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, বুঝতে পেরে গেছিস কিভাবে ওজোনোলাইসিস রিঅ্যাকশন হচ্ছে। এখন তোদের কোশ্চেন হবে, আচ্ছা আরেকটা জিনিস নোট করতে হবে কি, যে ওজোনোলাইসিস রিঅ্যাকশন, অ্যালকিনের যখন ওজোনোলাইসিস রিঅ্যাকশন হচ্ছে, যেহেতু সিগমাটার উপর এফেক্ট পড়ে যাচ্ছে, তাই জন্য কি দুটো প্রোডাক্ট দেবে, এন্ড এই প্রোডাক্টে তুই চিন্তা করে দেখ, যদি এটা সিমেট্রিক্যাল অ্যালকিন হয়, তাহলে দুটো সেম প্রোডাক্ট দেবে, আর যদি এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, তাহলে দেখ দুটো ডিফারেন্ট প্রোডাক্ট দেবে। দেখ এদিকে ইথানল হয়েছে, ওইদিকে দেখ মিথানল হয়েছে, তাই না? নামগুলো করতে পারবো তো, এটা ইথানল আর এটা কি হবে, মিথানল। পারফেক্ট, ক্লিয়ার। আর এটা কি হচ্ছিল, আগেরটায় দুটোই কি হচ্ছিল, মিথানল ফরমেশন হচ্ছিল, তাই না? ফর্মালডিহাইড দুটোই ফরমেশন হচ্ছিল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা। এখন তোদের কোশ্চেন হবে যে আচ্ছা Zn ডাস্টটা কি জন্য ইউজ করা হয়েছে, এটা খুব একটা পপুলার কোশ্চেন আসে। দেখ এটা একটা নেম রিঅ্যাকশন, ওজোনোলাইসিস রিঅ্যাকশন, এটা একটা নেম রিঅ্যাকশন হিসেবে আমরা ধরি, কারেক্ট? নেম রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হচ্ছে, দেখ অ্যালকিন থেকে কি তৈরি হবে, কার্বনিল তৈরি হবে। এখন চিন্তা কর H2O2 কে হাইলি অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এই অক্সিজেনটা কি করবে রে, এই কার্বনিলটাকে, এই CH1 কে ব্রেক করে মাঝখানে ও ঢুকিয়ে অ্যাসিড করে দেবে। যাতে এটা অ্যাসিড না হয়, কার্বনিলই থাকে, তাই জন্য আমরা একটা মেটাল Zn ইউজ করি, যেই মেটালটা এই অক্সিজেনটাকে নিয়ে কি হবে, H2O2 রিঅ্যাক্টিভিটিটা নষ্ট করে দিচ্ছে, ZnO প্লাস H2O তৈরি হবে, যেখানে কিনা H2O2 রিঅ্যাক্টিভিটিটা নষ্ট করানোর জন্য কি করা হয়, এই Zn কে ইউজ করা হয়, H2O2 রিঅ্যাক্টিভিটি নষ্ট করার জন্য Zn কে ইউজ করা হয়। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পারবো, ক্লিয়ার। তাহলে ওজোনোলাইসিস রিঅ্যাকশনে কি হবে, কারা ওজোনোলাইসিস রিঅ্যাকশন করছে, যাদের কাছে পাই বন্ড আছে তারা ডাবল বন্ডরা করছে, পরের দিন দেখবো ট্রিপল বন্ডরাও করছে। পারফেক্ট। জেনারেলি কি ডাবল বন্ডে তোরা যা রিঅ্যাকশন শিখেছিস কি আছে, দেখ ডাবল বন্ড মানে কি, একটা সিঙ্গেল বন্ড মানে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড, আর ট্রিপল বন্ড মানে কি রে, একটা সিগমা দুটো পাই। তাহলে তুই চিন্তা কর, এর একটা পাই নিয়ে যা কাজ করছিলি ডাবল বন্ডে,
আর ট্রিপল বন্ডে কি হবে রে, দুটো পাই নিয়ে এক্স্যাক্টলি কি হবে, এটাই যেটা একবার কাজ হচ্ছে ওটাই সেটা দুবার কাজ হবে। আলটিমেট বিষয় সেম। তুই যদি এই বেসিক সেন্সটা ধরে নিস তাহলে তুই অ্যালকাইনের 60% শিখে গেছিস কি 70% শিখে গেছিস। এইটাই অ্যালকাইন, মানে অ্যালকিনে একটা পাই বন্ড ব্রেঙে যেরকম ভাবে কাজ হচ্ছে, অ্যালকাইনে জাস্ট দুটো পাই বন্ড নিয়ে সেম ভাবে কাজ হবে। মানে অ্যালকিন আর অ্যালকাইন জেনারেলি সেমই আর কি ভাবনা হবে। পারফেক্ট ক্লিয়ার? কিছু আলাদা আছে সেগুলো আমরা শিখবো পরের দিনকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শিখলাম কি অ্যালকিনের ওজোনোলাইসিস রিঅ্যাকশন, অ্যালকিনের ওজোনোলাইসিস রিঅ্যাকশন আমরা শিখে গেছি। পারফেক্ট। যদি অ্যালকিনরা কি হয়, দেখ ডাবল বন্ড থাকলে কি হবে, দুটো প্রোডাক্ট দেবে, সিমেট্রিক্যাল হলে সেম প্রোডাক্ট দেবে, আনসিমেট্রিক্যাল হলে ডিফারেন্ট প্রোডাক্ট দেবে। আর জেডএন যদি কি হয়, কারেক্ট, H2O2 এর সঙ্গে রিঅ্যাকশন করে কি হবে, কি তৈরি করবে, যে ZnO প্লাস H2O ফরমেশন করবে। H2O2 রিঅ্যাক্টিভিটি কমানোর জন্য Zn কে ইউজ করা হয়, যাতে কিনা Zn এই H2O2 কি করতে পারে না, এই কার্বনিলকে অক্সিডাইজ করে অ্যাসিড যাতে না করে দেয়। পরের রিঅ্যাকশন হ্যালোজিনেশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন, হ্যালোজিনেশন ওরকম বলবো না, কি বলবো যে অ্যালকিনের হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউশন। আচ্ছা, একদম শুরুতে হ্যালোজেন দিয়ে রিঅ্যাকশন করেছিলাম, তখন কি মিডিয়াম ইউজ করেছিলাম, CCl4 মিডিয়াম ইউজ করেছিলাম। যখন CCl4 মিডিয়াম ইউজ করে দেবে তখন কি হবে, পাই বন্ডটা ব্রেক করবে, অ্যালকিনের দুটো বন্ড খুলবে, দুটোয় দুটো Cl ঢুকে যাবে বা দুটোয় দুটো Br ঢুকে যাবে। পারফেক্ট। বাট যদি CCl4 মিডিয়াম না দিয়ে এরকম একটা টেম্পারেচার বলে দেয়, টেম্পারেচার বলা মানে ডাবল বন্ডে কাজ করবে না, কোন জায়গায় কাজ করবে, ওর যে অ্যালকিল গ্রুপটা আছে সেখানে কাজ করবে। দেখ CH2 ডাবল বন্ড CH বন্ড CH2H, দেখ CH3টাকে এরকম ভাবে লিখলাম। একে যদি আমরা কি দিয়ে রিঅ্যাকশন করছি, Cl বন্ড Cl দিয়ে রিঅ্যাকশন করছি 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই যদি CCl4 মিডিয়াম বলতো তাহলে জাস্ট এখানের পাই বন্ডটা ব্রেক করে দুটোয় দুটো Cl ঢুকে গেছে। বাট যেহেতু টেম্পারেচার দিয়েছে, CCl4 মিডিয়াম দেয়নি, তাই জন্য এটা কি হবে, এটা HCl হয়ে বেরিয়ে গিয়ে কি হবে, যে অ্যালকিনের উপর Cl ঢুকছে না, কোথায় ঢুকবে, এই Clটা এইখানে ঢুকবে। তার মানে কি হবে, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড Cl, এইভাবে কি হবে, যে Clটা এখানে অ্যাড হবে। দেখ এই কার্বনটা তোদের নিশ্চয়ই মনে থাকবে, তোদেরকে বলেছিলাম এই গ্রুপটাকে আমরা বলি অ্যালাইল গ্রুপ। দেখ এটা sp2, এটাও sp2, sp2 হাইব্রিডাইজের পাশের কার্বন কি sp3, sp3 কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন রিমুভ হয়, sp3 কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন মানে কি sp2 এর সঙ্গে লেগে থাকা sp3 কার্বনের সঙ্গে যদি একটা হাইড্রোজেন রিমুভ হয়, তখন তাকে আমরা বলি কি অ্যালাইল গ্রুপ। তাহলে কি হবে, এটা অ্যালাইল ক্লোরাইড ফরমেশন হলো। কি তৈরি হলো, অ্যালাইল ক্লোরাইড ফরমেশন হলো। এই টোটাল 14টা রিঅ্যাকশন তোদেরকে একটু ভালো করে করতে হবে, প্র্যাকটিস করে সামনের দিনের ক্লাসে আসতে হবে। পারফেক্ট।